এই এক্সামটার ব্যাপারে আর কি। তো ফার্স্ট অফ অল আমাদের এখানে যে এক্সামটা ডেটা স্ট্রাকচার, এটার কোয়েশ্চেন প্যাটার্ন সম্পর্কে তোমাদের মোটামুটি আইডিয়া আছে। তো এখানে তিনটা বেসিক্যালি কোয়েশ্চেন থাকে, 30 নম্বরের কোয়েশ্চেন। তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, এই 30 মার্কসের জন্য তোমরা টোটাল কয় মিনিট টাইম পাচ্ছ? 30 মার্কসের জন্য তোমরা টোটাল টাইম পাচ্ছ 90 মিনিট। 90। কাজেই তোমরা প্রত্যেক মার্কসের জন্য, এক মার্কের জন্য তোমরা টাইম পাচ্ছ কত করে? 3 মিনিটস করে। অলমোস্ট 3 মিনিটস টাইম পাবা। তবে এটা অলমোস্ট, কমপ্লিটলি না। কারণ ধরো সাইনের বিষয় টিষয় থাকে, আবার অনেক সময় কোয়েশ্চেন টোয়েশ্চেন পাইতে একটু দেরি হয়, আগে হয়ে যায়। যাই হোক, মোটামুটি 3 মিনিটস একটা টাইম পাবা। এবং এক একটা কোয়েশ্চেনের জন্য, ঠিক আছে, মানে 10 মার্কসের জন্য তুমি মোটামুটি 30 মিনিটস টাইম পাবা। তো সবচেয়ে ভালো হয়, যেহেতু আমাদের প্রত্যেকটা রুমে ঘড়ি টড়ি থাকে না অনেক সময়, তো তোমরা নিজের একটা ঘড়ি নিয়ে যাবা। এই 30 মিনিটস টাইমের বেশি যদি হয়ে যায় কোনো কোয়েশ্চেনের ক্ষেত্রে, তো তখন চেষ্টা করবা যে শর্টকাটে শেষ করে ফেলতে। তো এই জিনিসটা ফার্স্টে মাথায় রাখতে হবে যে তুমি প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্য 30 মিনিট করে টাইম পাচ্ছ, বা প্রত্যেকটা মার্কের জন্য 3 মিনিট করে টাইম পাচ্ছ। তোমাদেরকে যখন আমরা একটা কোয়েশ্চেন দিই, তখন আমরা ওভাবেই এক্সপেক্ট করি যে তুমি এটা 2 মার্কস দিলে আমি এক্সপেক্ট করি যে তুমি 6 মিনিটের মধ্যে এটা লিখতে পারবে কিনা, প্রোভাইডেড দ্যাট তুমি আগে থেকে প্র্যাকটিস করে আসছো। ঠিক আছে? যেমন আমরা দেখছি যে প্রিফিক্স থেকে পোস্টফিক্সে কনভার্ট, ইনফিক্স থেকে পোস্টফিক্সে কনভার্ট করা, এগুলো কিন্তু তুমি যদি আগে থেকে প্র্যাকটিস করে আসো তাড়াতাড়ি করে ফেলা যায়। কিন্তু যদি তুমি প্রথম মানে পরীক্ষার হলে গিয়ে লেখা শুরু করো, তাহলে কিন্তু সমস্যায় পড়ে যাবে। এবং এটা কিন্তু পরীক্ষায় সবসময় আসে। কাজেই এখনো না করে থাকলে বাসায় প্রিভিয়াস সেমিস্টারের কোয়েশ্চেন গুলো দুই একটা প্র্যাকটিস করে যেও, লিখে যেও। প্র্যাকটিস মানে এই না যে জাস্ট দেখে চলে যাওয়া বা বাসের মধ্যে দেখে চলে যাওয়া, ওরকম না। আচ্ছা, এটা গেল টাইম ম্যানেজমেন্টের বিষয়টা। এবার হচ্ছে কোয়েশ্চেন গুলোতে তোমার খাতায় ডিজাইন ডিজাইন করার দরকার নেই। এক নাম অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নং 1 to 1 এগুলো যদি লিখতে কষ্ট হয়, তাহলে 1 লিখবা, লিখবা। ঠিক আছে? একটা পরিষ্কার করে জিনিসটা লিখে তারপর কোয়েশ্চেনটা অ্যান্সার করা শুরু করে দেবা। ঠিক আছে? তো আমি এই জিনিসগুলোর জন্য খুব বেশি, আমি এই জিনিসগুলোর জন্য মার্কিং টার্কিং আহ এ কোনো ইম্প্যাক্ট ফেলি না। তো মোটামুটি এগুলো লিখলেই হবে। কোয়েশ্চেন টেশন লেখার দরকার নেই, অ্যান্সার করলে হবে। এগুলো হচ্ছে মোটামুটি জেনারেল গাইডলাইন। তারপর হচ্ছে তোমার মার্জিন টার্জিন করার দরকার নাই। এগুলো হচ্ছে কি, জাস্ট আমার পরীক্ষার জন্য বলতেছি, আমার সব পরীক্ষা না। আচ্ছা, এগুলো গেল। আর ফাইনালি আমাদের এখানে যত ক্ষেত্রে তুমি অ্যালগোরিদম পাবা, ঠিক আছে, অ্যালগোরিদম অথবা মডিউল, ঠিক আছে, অথবা প্রসিডিউর, ঠিক আছে, এই কথাগুলো যেখানেই পাবা, যে অ্যালগোরিদম লিখতে বলছে, মডিউল লিখতে বলছে, প্রসিডিউর লিখতে বলছে, অথবা ফ্লো চার্ট আঁকতে বলছে, এগুলোর ক্ষেত্রে তুমি কোড লিখলেও হবে, অথবা যেটা বলছে সেটা করলেও হবে। এই কি সমস্ত কেসে কোড লিখলেও হবে, ঠিক আছে, অথবা যেটা বলছে সেটা করলেও হবে। অর্থাৎ অ্যালগোরিদম লিখতে বললে অ্যালগোরিদম লিখলেও হবে। অনেকে জিজ্ঞেস করছে মডিউল আর প্রসিডিউর এগুলোর মিনিং কি। মডিউল প্রসিডিউর বেসিক্যালি বোঝাচ্ছে ফাংশন কি। মডিউল প্রসিডিউর মেনলি কাকে বোঝাচ্ছে? ফাংশন। তো জাস্ট ফাংশনটার লিখতে বলছে। তো ফাংশন লিখলে কিন্তু, নর্মাল অ্যালগোরিদম লিখলে একটা স্টেপ আছে, আর ফাংশন লিখলে ওখানে আরেকটা স্টেপ এক্সট্রা থাকে। সেটা হচ্ছে উপরে ফাংশনটার নামটা লিখে প্যারামিটার গুলো কি কি ওগুলো ব্র্যাকেটের মধ্যে লিখতে হয়। তো ফাংশন বললে এই জিনিসটা একটু এক্সট্রা আছে। আচ্ছা, তো এরপরে ফ্লো চার্ট জিনিসটা তো, ফ্লোচার্ট জিনিসটা তো চিনোই। তো এটা তো হচ্ছে যে তোমার বেসিক্যালি যে ওই বিভিন্ন তোমার ওই চিহ্নের মাধ্যমে বিভিন্ন, এখানে হচ্ছে যে তোমার প্রতীক আছে, এগুলোর মাধ্যমে জিনিসটা ইয়া করা হয়। যেমন ডিসিশন মেকিং এর জন্য এই ধরনের একটা প্রতীক ইউজ করা হয়। ফ্লো বোঝানোর জন্য হচ্ছে অ্যারো চিহ্ন ইউজ করা হয়। যাই হোক, ইনপুট আউটপুটের জন্য এরকম তোমার কি ওই সামান্তরিক ইউজ করা হয়। যাই হোক, তো এগুলো মোটামুটি তোমাদের আইডিয়া আছে। তো এই হচ্ছে আহ আমাদের ডেটা স্ট্রাকচার কোর্সের কিছু বেসিক ওভারভিউ। এবার আসো আমাদের কোয়েশ্চেন প্যাটার্ন নিয়ে আরেকটু কথা বলি। যে আমাদের কোয়েশ্চেন সাধারণত দেখা যায় যে তোমার কি এখানে ওই তিনটা থাকে। তো আমি যে কোনো একটা খুলি। তো এই যে তিনটা কোয়েশ্চেন, তিনটা কোয়েশ্চেনের মধ্যে প্রথমটা থাকে বেসিক্যালি একদম বেসিক। আমাদের দেখো, বেসিক বলতে আমাদের যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে যে একদম প্রথমে ইন্ট্রোডাক্টরি যেসব লেখাপড়া ছিল ওগুলো নিয়ে, প্লাস একটা ফ্লো চার্ট বা তোমার তোমার হয়তো একটা ওই অ্যালগোরিদম লিখতে দিতে পারে। ঠিক আছে? এরকম হয় কিছু। তারপর হচ্ছে টাইম কমপ্লেক্সিটি, স্পেস কমপ্লেক্সিটি, এই জিনিসগুলো থাকে। আবার দেখা যাচ্ছে স্ট্রিং থেকে ছোটখাটো কিছু একটা প্রবলেম দিয়ে দেয়। ঠিক আছে? তো মেইনলি আমাদের ইন্ট্রোডাকশন আর হচ্ছে যে অ্যারে স্ট্রিং, ইন্ট্রোডাকশন আর অ্যারে স্ট্রিং থেকে মেইনলি দুইটা কোয়েশ্চেন থাকে। ঠিক আছে? তো 1 নাম্বার আর 2 নাম্বার। ঠিক আছে? ইন্ট্রোডাকশন আর অ্যারে স্ট্রিং থেকে দুইটা কোয়েশ্চেন থাকে। আর আরেকটা কোয়েশ্চেন থাকে স্ট্যাক থেকে।
কি বললাম, ইন্ট্রোডাকশন পার্ট আর অ্যারে স্ট্রিং, এগুলো থেকে 2টা কোয়েশ্চেন থাকবে, মানে 20 নাম্বার। আর স্টেক থেকে একাই 10 নাম্বারের একটা কোয়েশ্চেন থাকে। তো তোমরা যদি এখানে যেমন এই স্টেকের দেখো, এখানে 3 নাম্বারে হচ্ছে যে শুধু স্টেক থেকে একটা কোয়েশ্চেন দেওয়া হয়েছে। তো প্রত্যেকটা কোয়েশ্চেনের প্যাটার্নই কিন্তু মোটামুটি এরকম। তো ইন্ট্রোডাকশন থেকে 10 নাম্বার পুরোপুরি থাকে না, ওখানে দেখা যায় যে 6 6 নাম্বার বা 5 নাম্বার এই ধরনের থাকে। আর বাকি জিনিসগুলো থাকে সাধারণত অ্যারে থেকে বা স্ট্রিং থেকে। ঠিক আছে, ওই বাকি 1 আর 2 নাম্বার কোয়েশ্চেনের বাকিগুলো আর কি। এবং এখানে কোয়েশ্চেনের প্যাটার্ন গুলো যদি দেখো, দেখা যায় যে প্রথম দিকেই এই ইন্ট্রোডাকশনের কিছু জিনিসপত্র এখানে থাকে। ঠিক আছে, এন্টিটি, অ্যাট্রিবিউট, এন্টিটি সেট, এই জিনিসগুলো কি, এগুলো রিলেটেড একটা কোয়েশ্চেন প্রায় দেখা যায়। ঠিক আছে, তো ফ্লো চার্ট একটা দেখা যায়, এরকম টাইম কমপ্লেক্সিটি কিছু লিখতে দেয়। তো এই জিনিসগুলো আশা করি তোমরা মোটামুটি এমনি পারবা ইনশাল্লাহ, তোমাদের এগুলো নিয়ে অনেক ডিসকাস করা হয়েছে। তারপর এখানে প্যাটার্নস ফাইন্ডিং, এই জিনিসটা প্রায়ই দেওয়া হয়। এবং এখানে কিন্তু তোমাকে অ্যালগোরিদম লিখতে বলে নেই। এই জায়গাগুলোতে একটু খেয়াল করবা, যখন তোমাকে বলবে যে কোন একটা ডেটা দিয়ে, যেমন এখানে বলছে পি এর মান দেওয়া আছে, টি এর মান দেওয়া আছে, বলছে যে তোমার প্রত্যেকটা স্টেপ দেখানোর জন্য বা স্টেপ বাই স্টেপ কিভাবে এক্সিকিউট হবে, এখানে ম্যাচিংটা কিভাবে হবে, এই ধরনের বিষয়গুলো যখন আসবে, তখন অবশ্যই অবশ্যই তোমাকে এক্সিকিউশনের প্রসেসটা দেখাইতে হবে স্টেপ বাই স্টেপ। ওখানে অ্যালগোরিদম বা কোড যদি লিখো, তাহলে তোমাকে মার্কস দেওয়া হবে না, এটা খেয়াল রাখতে হবে। এখানে তোমাকে জাস্ট প্রসেসটা এক্সপ্লেইন করতে বলছে। এখানে যেমন তোমাকে বললো যে বাইনারি সার্চ অ্যাপ্লাই করে, এখানে ধর তোমাকে কোনো একটা ডেটা দিয়ে দিল, তারপরে ধরো এখানে একটা অ্যারের কিছু ডেটা দিয়ে দিল, তারপর বললো যে এখানে বাইনারি সার্চ অ্যাপ্লাই করে 44কে কিভাবে খুঁজে বের করবা সেটা দেখাও। তাহলে কিন্তু তুমি বাইনারি সার্চের কোড লিখবা না, তুমি যেটা করবা সেটা হচ্ছে 44 ফাইন্ড করার জন্য ফার্স্টে মিড কোড কত আসবে, মিডের বাম পাশে যাবে না ডান পাশে যাবে, তারপরে হচ্ছে যে আবার মিড কি আসবে, বাম পাশে যাবে না ডান পাশে যাবে, এগুলোর স্টেপ বাই স্টেপ সিমুলেশনটা দেখাতে হবে, যেগুলো তোমাদেরকে ক্লাসে মোটামুটি আইডিয়া দেওয়া হয়েছে। এবং তোমাদের ওই স্লাইড গুলো, ওই ওটার নাম কি, স্লাইড গুলোর মধ্যেও জিনিসগুলো কিন্তু আছে। তো এটা হচ্ছে মোটামুটি তাহলে আমাদের ওভারভিউ। এবং আমি দেখতেছি যে এখানে একটা জিনিস, যে তোমরা মোটামুটি 80% কোয়েশ্চেন প্রিভিয়াস সেমিস্টার গুলো থেকে কমন পেয়ে যাবা। ঠিক আছে, মানে প্যাটার্নটা মিল থাকবে। হয়তো এখানে তোমার প্যাটার্ন ম্যাচিং অ্যালগোরিদম যেটা আছে, এটাতে পি আর টি এর মানে এটা না দিয়ে অন্য কিছু দিয়ে দিল, কিন্তু জিনিসটা কি থাকবে, সেম থাকবে। ঠিক আছে, বা এই ধরনের কোয়েশ্চেন সাধারণত প্রায়ই আসে। তারপরে এখানে একটা অ্যারের মধ্যে থেকে ওই অ্যারের মানে কোন একটা লোকেশন, কোন একটা ভেরিয়েবল লোকেশন কত হবে, এই ধরনের প্রবলেম কিন্তু প্রায়ই থাকে। ঠিক আছে, এই জিনিসগুলো আমাদের একটু দেখতে হবে। তারপর বাইনারি সার্চ অ্যালগোরিদম, ইনসার্শন অ্যালগোরিদমস, তারপর হচ্ছে যে এরকম বিভিন্ন, যেমন বাবল সর্ট, এগুলো টাইম কমপ্লেক্সিটি, স্পেস কমপ্লেক্সিটি, এই জিনিসগুলো নিয়ে কিন্তু কথাবার্তা থাকে। ঠিক আছে, এবং এগুলো সাধারণত এক্সিকিউশন কিভাবে হবে ওই জিনিসগুলো দেখাতে বলে আর কি। আচ্ছা, তো যাই হোক, তো এগুলো গেল আমাদের মোটামুটি কোয়েশ্চেন সম্পর্কে ওভারঅল কিছু আলোচনা। আর কারো কোনো এই জায়গাতে কারো কোনো সমস্যা থাকলে আমাকে বলতে পারো। এবং স্টেকের মধ্যেও তোমরা মনে হয় দেখছো, এই দেখো, রাইট এ প্রসিডিউর টু পুশ অ্যান আইটেম অনটু এ স্টেক এন্ড পপ অ্যান আইটেম ফ্রম দ্য স্টেক। এখানে কিন্তু তুমি অ্যালগোরিদম গুলো লিখবে বা কোড লিখবা। ঠিক আছে, স্যার এখানে জাস্ট শুধু ওই ফাংশন দুইটা দেখা দিলে হবে না? হ্যাঁ, পুশ আর পপ ফাংশনের কোড গুলো লিখলেই হবে, ইভেন তুমি সি প্লাস প্লাস এর কোডটা লিখে দিলেও হবে। কিন্তু এখানে পুশ করলে একটা এলিমেন্ট এখানে ইনসার্ট হয়, আর তারপরে যদি সাইজ মানে অ্যারে সাইজের সমান হয়ে যায় তাহলে ওভারফ্লো হয়। এরকম যদি বাংলায় লিখে দাও তাহলে কিন্তু জিনিসটা আর হবে না। বাংলায় মানে হচ্ছে যে প্লেন ইংলিশে যদি জিনিসগুলো লিখে দাও তাহলে কিন্তু হবে না, এখানে কোডটাই দিতে হবে বা অ্যালগোরিদমটা লিখতে হবে। আচ্ছা, তাহলে মোটামুটি আইডিয়া পেলাম। এবার আসি স্পেসিফিক, কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে ওগুলোতে আসি। আর তোমরা চাইলে আমাকে মেসেজেও কিন্তু কিছু চাইলে জিজ্ঞেস করতে পারবা। আচ্ছা, তো প্রথম কোয়েশ্চেন দীপ্ত যেটা জিজ্ঞেস করছিল ওটার অ্যান্সার হয়ে গেছে আশা করি। এরপর এটাতে আসি, modify the bubble sort algorithm so that it will stop early if it detects the list is already sorted। এখানে হচ্ছে বাবল সর্ট অ্যালগোরিদমটা তো লিখবা। ঠিক আছে, এখন বাবল সর্ট অ্যালগোরিদমটা কি করে বা বাবল সর্ট অ্যালগোরিদমটা কিরকম, যাই হোক, আমি ধরো অ্যালগোরিদম বা কোডটাই লিখি। বাবল সর্ট কোডটা সাধারণত কি, বাবল সর্ট কোডটা কিরকম, আই ইকুয়াল টু 0, আই লেস দেন এন, তারপরে কি আই প্লাস প্লাস, তারপর হচ্ছে যে -1। ফর জে ইকুয়াল টু আই প্লাস 1,
এখানে n মাইনাস ওয়ান দিলেও সমস্যা নেই, না দিলেও সমস্যা নেই, কারণ যে লেস দেন n দেবো, ঠিক আছে। উম, যে লেস দেন n, তারপর হচ্ছে কি যে প্লাস প্লাস, তারপরে এখানে আমরা একটা চেক করব ইফ এ, তোমার কি ধরো হচ্ছে যে এ জে, আর ধরো লেস দেন এ জে মাইনাস ওয়ান, ঠিক আছে। মানে এটার অনেকগুলো ভেরিয়েশন হইতে পারে কোড। এখানে যদি লেস দেন এটা হয়, তাহলে তাহলে হচ্ছে সোয়াপ টপ কিছু একটা করব, এরকম একটা বিষয় আর কি, ঠিক আছে। সোয়াপ এআই এ জে প্লাস ওয়ান এই ধরনের কিছু একটা করলাম, ঠিক আছে। আহ এই ধরনের করে একটা কোড লিখলাম। আচ্ছা, এখানে দেখো বেসিক্যালি বাবল সর্টে কি করে, তোমার কিছু ডেটা যদি থাকে, সে ফার্স্টে এই দুটা চেক করবে, তারপরে এই দুটা চেক করবে, তারপরে এই দুটা চেক করবে, এভাবে করে করে যেতে থাকে না। আচ্ছা, তো এভাবে করে করে যেতে যেতে এই যে প্রথম যে লুপটা চলবে, সেই লুপে কি হয়, সেই লুপে হচ্ছে যে ডেটাগুলো আছে, সেই ডেটাগুলোর মধ্যে এই দুটার মধ্যে সলভ করবে, 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 এই দুটার মধ্যে সলভ করবে করে এখানে কি করবে, একদম সবচেয়ে বড় এলিমেন্টটা নিয়ে আসবে না, হ্যাঁ স্যার। নিয়ে আসবে। এরপরে দ্বিতীয়বার আই এর মান যখন ওয়ান হবে, তখন হচ্ছে যে আবার সে এখান থেকে শুরু করে, ধরো, আচ্ছা আমি এখানে মনে হয় একটু ইয়া করছি, উম আহ, আমি এখানে উল্টা করছি। এখানে তার চেয়ে আমি একটা কাজ করি, যে ইকুয়াল টু জিরো দেই, যে লেস দেন এন মাইনাস ওয়ান মাইনাস আই দিই, আর এখানে হচ্ছে এজ এ প্লাস ওয়ান, এরকম দিই, ঠিক আছে। ঠিক আছে, এভাবে করে কোডটা রাখি। তাহলে হচ্ছে যে বেসিক্যালি আমাদের বইয়ে যে ভার্সনটা দেখছিলাম ওই ভার্সনটাই থাকবে আর কি। আচ্ছা, তাহলে হচ্ছে যে তোমার বেসিক্যালি ফার্স্টে এই দুটা চেক করবে, তারপরে এই দুটা চেক করবে, তারপরে এই দুটা, তারপরে এই দুটা, তারপরে এই দুটা চেক করে এখানে সবচেয়ে বড়টা আনবে। এরপরে কি করবে, এরপর প্রথম থেকে শুরু করে এতটুকু পর্যন্ত দেখবে, এই অংশের মধ্যে আবার দুটো দুটো চেক করে করে এই অংশের মধ্যে, এই অংশটার মধ্যে যেটা সবচেয়ে বড় সেটাকে এখানে আনবে সেকেন্ড ইটারেশনে, যখন আয়ের মান ওয়ান তখন। আবার থার্ড ইটারেশনে এখানে সবচেয়ে বড়টা আনবে, কোন সেগমেন্টের মধ্যে, এই সেগমেন্টের মধ্যে। এভাবে করে করে চলতে থাকে। আচ্ছা, এখন আমাকে এখানে প্রশ্নে কি বলছে, বলছে যে একবার যখন সবচেয়ে বড়টা চলে আসলো, এখন যদি শর্ট হয়ে যায় তাহলে কি আর পরের গুলো করার দরকার আছে, পরের কাজগুলো দরকার নাই। তাহলে এই জায়গায় আমি বেসিক্যালি একটা চেকিং বসাবো, এই জায়গাটাতে, এই জায়গায় চেক করব যে পুরা অ্যারেটা সর্টেড কিনা। যদি সর্টেড হয়ে যায় তাহলে আমি ব্রেক করে দেবো। তাহলে ওইখানে আমি কি করতে পারি, একটা লুপ চালাই দেখতে পারি। পর ধরো এখানে একটা জে ইকুয়াল টু ওয়ান, জে লেস দেন এন, জে প্লাস প্লাস। এখন আমরা কি সোজাতে সর্ট করব নাকি উল্টাতে সর্ট করবো, এটার উপর বেস করে আমরা এখানে একটা কন্ডিশন লিখবো, যে ইফ আমরা ধরো সোজা সর্ট করতে যাচ্ছি, এটা তো আসলে উল্টা সর্ট হয়ে যাচ্ছে, যদি লেস দেন যে লেস দেন এ জে প্লাস ওয়ান, এটা যদি হয় তাহলে কি করে দিচ্ছে সর্ট, তাহলে ওইটা উল্টাতে সর্ট দিচ্ছে। আর এখানে যদি গ্রেটার দেন দিই তাহলে কি সোজাতে সর্ট হয়ে যাবে। এজ এ গ্রেটার দেন যদি এজ এ প্লাস ওয়ান হয়, তাহলে কি ইনক্রিজিং অর্ডারে সর্ট হচ্ছে। মানে প্রথমটা যদি দ্বিতীয়টা হচ্ছে বড় হয় তাহলে সলভ করে দিচ্ছি, তার মানে হচ্ছে ছোটটাকে সবসময় আগে নিয়ে আসতেছি এই জায়গায়, তার মানে এটা ইনক্রিজিং অর্ডারে সর্ট করতেছি। তো তাহলে আমি চেক করবো যে ইনক্রিজিং অর্ডারে এখানে তো কখনো যদি দেখা যায় এজ এ, তোমার কি যদি দেখা যায় গ্রেটার দেন এ জে মাইনাস ওয়ান, বা সরি এজ এ যদি হয় লেস দেন এ জে মাইনাস ওয়ান, তাহলে এখানে এফ ইকুয়াল টু ওয়ান রাখতে পারি, ঠিক আছে। মানে এরকম করে আমি একটা ইয়া বসাতে পারি, এজ এ যদি এজ এ মাইনাস ওয়ান হয় এফ ইকুয়াল টু ওয়ান, আর ইনিশিয়ালি এখানে কি এফ ইকুয়াল টু জিরো দেবো। আর এখানে দেখবো যে ইফ এফ ইকুয়াল ইকুয়াল কি জিরো, ব্রেক, ব্রেক করে দেবো। আচ্ছা, তো এটার মানে কি আমি একটু এক্সপ্লেন করি। এখানে হচ্ছে, আচ্ছা আচ্ছা, তো এখানে এখানে এই জিনিসটা একটু এক্সপ্লেন করি, যে এই কোডটা কি লিখছি। এখানে হচ্ছে একটা এফ ইকুয়াল টু জিরো নিলাম, এরপর একটা লুপ চালাইলাম। লুপ চালাই দেখতেছি যে এই জিনিসটা ইনক্রিজিং অর্ডারে আছে কি। ওটা কিভাবে দেখতেছি, যে এখানে যে ভ্যালু গুলো আছে, ঠিক আছে, একটা হচ্ছে একটা বড় হইতে হবে। যদি যে কোনো একটা ভ্যালু তার আগের ভ্যালুটা হচ্ছে কি হয়, ছোট হয়,
যে কোনো একটা ভ্যালু যদি তার আগের ভ্যালু চেয়ে ছোট হয়, তাহলে বোঝা যাচ্ছে যে এটা ইনক্রিজিং অর্ডারে নাই। ঠিক আছে? তো তখন এফ এর মান 1 করে দিলাম। তো এফ এর মান 1 হলে কিন্তু ব্রেক হবে না, তখন আবার কি করবে, ওই বাবল সর্টের স্টেপ গুলো এক্সিকিউট হবে। ঠিক আছে? আচ্ছা, আর যদি দেখা যায় যে সবগুলোই কি একটা চেয়ে আরেকটা বড়, একটা চেয়ে আরেকটা বড়, এরকম যদি একটা চেয়ে একটা বড় হইতে থাকে, তাহলে তোমার কি হবে না, এফ এর মান 1 হবে না, আর কি ব্রেক হবে না। আর যদি যদি কখনো একটা এটা কি হয়ে যায়, ছোট হয়ে যায়, মানে যেমন ধরো ওই সবগুলো যদি এভাবে সিরিয়ালি থাকে তখন এফ এর মান 0 ছিল, 0ই থেকে যাবে, তখন ব্রেক হয়ে যাবে। এই জিনিসটা কি বোঝা গেছে? যে কোয়েশ্চেন করছিলে একটু আমাকে রেসপন্স করো। জি স্যার। মানে বেসিক্যালি তোমার কোয়েশ্চেন, মানে বাবল সর্টের তো এই কোডটা তোমরা লিখতেছো, ওইখানে জাস্ট এই জিনিসটা অ্যাড করতে হবে উপরে, যে একটা চেকিং অ্যাড করতে হবে। ঠিক আছে? এখন এটা তুমি অ্যালগোরিদমে হলে অ্যালগোরিদমের ভাষায় চেকিংটা অ্যাড করবে, আর যদি এটা তুমি এমনি করো, কোড লিখো, তাহলে এভাবে করে লিখে দিলেও হবে। আচ্ছা, তাহলে এই জিনিসটা গেল। এবার এখানে আসি। এখানে কোনটা স্যার? এখানে অ্যালগোরিদম বলতে কি কোড লিখতে হবে? আচ্ছা, না, এখানে কিন্তু অ্যালগোরিদম লিখতে বলে নাই। এখানে হচ্ছে তোমাকে কোডও লিখতে হবে না, অ্যালগোরিদম লিখতে হবে না। এখানে হচ্ছে যে এই জিনিসটাকে তুমি স্টেপ বাই স্টেপ কি পোস্ট ফিক্সে কনভার্ট করবা, এটা তো ইনফিক্স অবস্থায় আছে। এখানে হচ্ছে ওই চার্ট স্যার গুলো ওখানে আঁকবা। অর্ডার। এইটা কোড লিখতে হবে, কোড বা অ্যালগোরিদম। স্যার শুধু এই ফাংশনালে লিখে দিলে হবে? না, এটা তো এই কোডটা তো তোমাদেরকে আমি দেখাইনি, এটা কিভাবে করবা। স্যার কোডটা পারবো, মানে শুধু দেখাই ফাংশনটা দিলে লিখে ভালো দিলে হয় হবে? স্যার। ফাংশন লিখলেও হবে না, এখানে তুমি পুরো কোডটা লিখিও আর কি এসব জায়গায়। এটা আচ্ছা এটা দেখাই তোমাদেরকে তাহলে একটু, আচ্ছা একটু পরে দেখাবো। এটা এটা জিজ্ঞেস করছে কি তাজবি, এটা লাস্টে দেখাবো, বাকিগুলো একটু আলোচনা করে ফেলি। আচ্ছা, তবে এটাতে কোড বা অ্যালগোরিদমই লিখতে হবে আর কি। ঠিক আছে? এরপর এখানে কি জিজ্ঞেস করছো? 2 এর বি, 2 এর বি। আচ্ছা, এখানে হচ্ছে বেসিক্যালি একটা 3 ডাইমেনশনাল কি আছে, অ্যারে আছে। এই 3 ডাইমেনশনাল অ্যারের তোমার স্পেসিফিক কোন একটা সেলের কি বলছে, অ্যাড্রেস, এই 864, এটার অ্যাড্রেসটা বের করতে বলছে কিভাবে, রো মেজর অর্ডারে। চলো এটা আমরা একটু ট্রাই করে দেখি। আচ্ছা, এখানে যেটা বলতেছে সেটা হচ্ছে তোমাকে একটা অ্যারে দেওয়া আছে। ঠিক আছে? এই অ্যারেটা কিন্তু নর্মাল অ্যারে না, এটা হচ্ছে যে তোমার 310, 110, -3, 10। তো অর্থাৎ এটাতে 3 ডাইমেনশনাল এটা। আবার 3 ডাইমেনশনাল অ্যারেকে তোমরা কিভাবে চিন্তা করতে পারো, জিনিসটাকে এভাবে চিন্তা করা যায়। ঠিক আছে? এভাবে চিন্তা করা যায়, যেমন এটা হচ্ছে ফার্স্ট ডাইমেনশন, এটা একটা টেবল। সরি, এটা হচ্ছে যে ফার্স্ট ডাইমেনশন বলতেছি, এটা হচ্ছে যে ধরো কিছু টেবল, মানে কিছু টেবলের কালেকশন ধরতে পারো আর কি। ঠিক আছে? মানে এখানে হচ্ছে যে কিছু টেবলের কালেকশন ধরতে পারো। ঠিক আছে? এটা হচ্ছে 0তম টেবল, এটা হচ্ছে 1তম টেবল, এটা 2তম টেবল, এইভাবে করে যাচ্ছে। তো এখন মানে থ্রি ডি অ্যারেকে আমরা এভাবে কল্পনা করতে পারি, কিছু টেবলের কালেকশন। এটা হচ্ছে 0তম টেবল, এটা হচ্ছে 1তম টেবল, এটা হচ্ছে 2তম টেবল। তোমাকে যদি এরকম বলে যে অ্যারে 0, 3, 5, তখন 0তম টেবলের 3 নাম্বার, 0, 1, 2, 3, 3 নাম্বার রো এর, আর 5 নাম্বার কলাম, 0, 1, 2, 3, 4, 5, মানে এই ভ্যালুটাকে বুঝাবে। কথাটা কি বোঝা গেছে? তারপরে যদি তোমাদেরকে এরকম বলে যে অ্যারের ধরো 2, 3, 1, তাহলে 2 নাম্বার অ্যারের 3 নাম্বার রো, 3 নাম্বার রো মানে ধরো এখানে 3 নাম্বার রো যেটা আছে এটার 1 নাম্বার ডেটা, তার মানে ধরো এই জায়গায় কোন একটা ডেটা, মানে এই এই টেবলের এই টেবলের 3 নাম্বার রো এর 1 নাম্বার কলাম। কথাটা কি বোঝা যাচ্ছে?
এই জিনিসটা কি বোঝা গেছে? যে কোয়েশ্চেন করছিল সে একটু অ্যান্সার করো। তো 3D অ্যারেকে আমরা এভাবে কল্পনা করতে পারি, বা অন্য কারো কোয়েশ্চেন থাকলে, বা অন্য কারো কোনো তাহলে কনফিউশন। স্যার প্রথম ইয়াটা কি সবসময় আপনার ওই ইয়াটা বোঝাবে, মানে কোন ট্যাবল ওইটা বোঝাবে, নির্দেশ করবে? হ্যাঁ, আমরা এভাবে করেই কল্পনা করতে পারি আর কি জিনিসটাকে। না অনেক সময় যদি প্রথমটা রো কলাম এরকম হয় তখন? আহ সাধারণত আমরা এভাবেই চিন্তা করি। জি স্যার। কারো কোনো কোয়েশ্চেন আছে তাহলে? নাই। কিন্তু এই অ্যারেতে, এই অ্যারেতে কিন্তু 0 থেকে ইন্ডেক্স নাই। এই অ্যারের ইন্ডেক্স শুরু কোথা থেকে? 3 থেকে, আর শেষ কোথায়? 10-এ। তার মানে এই যে প্রথম টেবলটা, এটা হচ্ছে 3তম টেবল, এটা হচ্ছে 4তম টেবল, এটা হচ্ছে 5তম টেবল, এরকম করে করে 10 নাম্বার টেবল আছে। তার মানে হচ্ছে যে 10 - 3 + 1 সমান কত? 8টা টেবল আছে টোটাল। কথা বোঝা গেছে? মানে 3 নাম্বার টেবল, 4 নাম্বার টেবল, 5 নাম্বার টেবল, এরকম করে করে তোমার কি 10 নাম্বার টেবল, এরকম করে করে 8টা টেবল আছে। ঠিক আছে? এবং প্রত্যেকটা টেবলে 1 থেকে 10 পর্যন্ত রো আছে। রো 1 থেকে 10 পর্যন্ত। টোটাল কয়টা রো তাইলে? 10 - 1 + 1, তার মানে হচ্ছে 10টা রো আছে প্রত্যেকটা টেবলে। 10টা রো আছে। এবং কলাম আছে কয়টা? -3 থেকে 10। তার মানে হচ্ছে যে 10 মাইনাস -3 যোগ 1 সমান কত? 10 + 3 + 1 সমান 14। টোটাল 14টা কলাম আছে। তো কলাম আছে কয়টা? 14টা। এতটুকু কি বোঝা গেছে? জি স্যার। জি স্যার। তো এইটা হচ্ছে তাহলে প্রথম ডাইমেনশন, এটা হচ্ছে দ্বিতীয় ডাইমেনশন, এটা হচ্ছে তৃতীয় ডাইমেনশন। তাহলে কয়টা টেবল, কয়টা রো, কয়টা কলাম, এটা আমরা বের করতে পারলাম না? বের করতে পারলাম। এখন তাহলে ফার্স্টে আমাদেরকে এই জিনিসটা বের করতে হবে। তো এটা এখানে আমি বের করে রাখছি, এটা তোমাদের বইয়েই আছে আসলে প্রবলেমটা। এবার এখানে একটু দেখো, কোশ্চেনটা এটার মতোই না? আচ্ছা, জি স্যার। তো এখন তাহলে আমাদের কি বের করতে বলছে? এবার ইফেক্টিভ ইন্ডিসেস বের করতে বলছে। ইফেক্টিভ ইন্ডেক্স বের করতে হয় কখন? যখন আমাদেরকে 864 এটা বললো। 864 মানে কি বেসিক্যালি? দেখো তো, 8 নাম্বার যে টেবল, ওটার যে 6 নাম্বার রো এর 4 নাম্বার কলাম না? ঠিক আছে না? এটা তো বুঝছি জি স্যার। বের করতে জি হবে। স্যার। আচ্ছা, তো তাহলে ওই 8 নাম্বার টেবলটা আমরা খুঁজে বের করব, হয়তো আমরা পেলাম। তারপরে ওইখানে 6 নাম্বার রো, তাহলে 6 নাম্বার রো মানে হচ্ছে 1 থেকে শুরু হবে, 1 2 3 4 5 6। আবার 4 নাম্বার কলাম, 4 নাম্বার কলাম মানে হচ্ছে যে -3 থেকে শুরু হবে, -3 -2 -1 0 1 2 3 4। ঠিক আছে? এরকম আর কি। তো যাই হোক, এখন ইফেক্টিভ ইন্ডিসেস বের করার আগে আমাদের ফার্স্ট হচ্ছে লেন্থ গুলো বের করতে হবে প্রত্যেক ডাইমেনশনের। তো প্রত্যেক ডাইমেনশনের লেন্থ আমরা হচ্ছে যে কি আপার বাউন্ড মাইনাস লোয়ার বাউন্ড +1 এভাবে করে বের করে ফেলতে পারি। যেমন আমরা এই কেসে প্রত্যেকটা বের করছি 8 10 আর কি 14। ঠিক আছে? এখানে ওরা বের করছে যেমন ধরো কত, 8 - 2 + 1, 1 - -4 + 1, 10 - 6 + 1, এভাবে করে L1 L2 L3 বের হইলো না? তো তাহলে এই অ্যারেটাতে টোটাল কয়টা এলিমেন্ট থাকবে? তাহলে এই তিনটার গুণফল না? ওটা আমরা আগে দেখছি না? রো ইন্টু জি কলাম স্যার। এলিমেন্ট থাকে। তো রো কলামের সাথে যদি টেবল আসে, তাহলে টেবল ইন্টু নাম্বার অফ টেবল ইন্টু রো ইন্টু কলাম, এটা হবে আর কি। তার মানে হচ্ছে L1 * L2 * L3 এই সংখ্যক এলিমেন্ট থাকবে। এবার আমাকে বলছে যে কি ইফেক্টিভ ইন্ডিসেস বের করতে এবং অ্যাড্রেস বের করতে। এখন অ্যাড্রেস কিভাবে বের করবো? একটা জিনিস আমরা তো বুঝতে পারি, যদি এভাবে করে জিনিসটা থাকে, তাহলে এখানে কত বলছে? 8 6 4, 8 6 4। বেসিক্যালি এখানে 3 4 5 6 7 এই টেবল গুলো পার করে তারপরেই তো 8 নাম্বার টেবল, তাই না? 3 4 5 6 7 এই টেবল গুলো পার করার পরে, ঠিক আছে, তারপরেই তো কি 8 নাম্বার টেবলটা আসবে। তার মানে জি হচ্ছে স্যার। basically প্রত্যেকটা টেবলে কত করে রো ইন্টু কলাম সংখ্যক কি আছে? এলিমেন্ট আছে না? মানে 140টা করে এলিমেন্ট আছে না প্রত্যেকটা টেবলে? প্রত্যেকটা টেবলের রো হচ্ছে যে কয়টা তোমার? 10টা, আর কলাম হচ্ছে কয়টা? 14টা। প্রত্যেকটা টেবলে তার মানে 140টা করে কি এলিমেন্ট থাকে। তার মানে তুমি 140 গুণ 1 2 3 4 5 5 এতগুলো এলিমেন্ট আগে পার করে গেছো না? 3 4 5 6 7 এই টেবিল গুলো পার করেই তো 8 নাম্বার টেবিল। তার মানে এতগুলো এলিমেন্ট পার করেই তুমি এই টেবিলটাতে আসছো। এই টাইপের একটা জিনিস কি বোঝা যাচ্ছে? জি স্যার। তো এটা আমরা এখান থেকে বুঝছি, কিন্তু আমরা জিনিসটা সূত্র দিয়ে করতে পারি। তো সূত্র দিয়ে করতে হলে কিভাবে করব?
এখানে এটা যদি রো মেজর অর্ডারে থাকে তাহলে হচ্ছে যে এখানে তোমার বেস দেওয়া আছে 200, ঠিক আছে। তোমার তারপর হচ্ছে কি ডাব্লিউ হচ্ছে যে 4, ডাব্লিউ মানে হচ্ছে যে কি ইন্টিজার অ্যারে না ডাবল অ্যারে এগুলো। আচ্ছা তারপর হচ্ছে যে অ্যাড্রেসটা তো যেমন এই প্রবলেমে অ্যাড্রেস একটা হয়তো দেওয়া আছে যে 5 - 1 8, এই টেবিলে হচ্ছে যে 5 - 1 8, ঠিক আছে। আচ্ছা, তো এখন এটা হলে কিভাবে করবে? এখন E1 E2 E3 ইফেক্টিভ ইন্ডিসেস জিনিসটা কি? ইফেক্টিভ ইন্ডিসেস জিনিসটা হচ্ছে যে মেইনলি এই 8 থেকে তুমি লোয়ার বাউন্ডটা বিয়োগ করবা, ঠিক আছে। মানে তোমাকে যে লোকেশনটা দিছে, যেমন ধরো এখানে 5 - 1 8 এটা দিল, তাহলে 5 মাইনাস লোয়ার বাউন্ড হচ্ছে এটা, তারপরে -1 মাইনাস লোয়ার বাউন্ড হচ্ছে এটা, 8 মাইনাস লোয়ার বাউন্ড হচ্ছে এটা। এগুলো হচ্ছে ইফেক্টিভ ইন্ডিসেস। কথাটা কি বোঝা গেছে? ইফেক্টিভ ইন্ডিসেস মানে হচ্ছে যে ই মাইনাস এল, মানে ইআই মাইনাস এল আই, E1 মাইনাস L1, E2 মাইনাস L2, E3 মাইনাস L3। বোঝা গেছে? সরি, ই জি স্যার। বলছি ওই তোমার কি এটাকে যদি আমি যদি ধরো এরকম হিসেবে ধরি, মানে K1 K2 K3 এভাবে যদি চিন্তা করি, মেজের K1 K2 K3 তম ইন্ডেক্স যদি চিন্তা করি, ঠিক আছে, তাহলে হচ্ছে যে E1 ইকুয়াল টু কি হবে? K1 মাইনাস L1, সরি L1 মানে হচ্ছে লোয়ার বাউন্ড মানে হচ্ছে এটা, এল মানে এই এল না, মানে ওই তোমার কি লোয়ার বাউন্ডটা, এই যে 2 থেকে 8 না, 2 থেকে 8, তো এটা লোয়ার বাউন্ডটা, -4 থেকে 1 এটা লোয়ার বাউন্ডটা, 6 থেকে 10 এটা লোয়ার বাউন্ডটা। তাহলে হচ্ছে E1 ইকুয়াল টু হচ্ছে K1 মাইনাস L1, K2 মাইনাস L2, K3 মাইনাস L3। এগুলো হচ্ছে এল বলতে আমি এখানে লোয়ার বাউন্ডটা বুঝেছি, এই লেন্থ বুঝেছি, ঠিক আছে। এখানে তাহলে এলবি লিখি, সরি এলবি লিখি, K1 মাইনাস LB1, K2 মাইনাস LB2, K3 মাইনাস LB3 এরকম। তো তাহলে তুমি যে ঘরের অ্যাড্রেসটা তোমাকে বের করতে বলছে, যেমন 864, ঠিক আছে, 864, তাহলে হচ্ছে যে 8 থেকে তুমি লোয়ার বাউন্ডটা বিয়োগ করবা। লোয়ার বাউন্ড হচ্ছে এখানে 3, 8 বিয়োগ 3, এটা হচ্ছে E1, ঠিক আছে। আর E2 হবে কত? 6 বিয়োগ 1, আর E3 হবে তোমার 4 বিয়োগ -3। বোঝা গেছে জিনিসটা? আচ্ছা, এখন এটা যদি পেয়ে যাই তাহলে রো মেজর অর্ডারে আমার ইকুয়েশন হচ্ছে এটা, ঠিক আছে। ইকুয়েশন হচ্ছে এটা, যে ফার্স্টে তুমি E1 L2 বের করবা, তারপর E1 L2 প্লাস E2 বের করবা, তারপর E1 L2 প্লাস E2 ইন্টু L3 বের করবা, ঠিক আছে। তারপর হচ্ছে এটা বের করবা। তো তাহলে হচ্ছে যে তোমার টোটাল ওই কয়টা ঘর পার করে এখানে আসতে হবে ওই জিনিসটা বের হয়ে গেছে। তো ওটাকে তুমি 4 দিয়ে গুণ করে তারপরে কি বেস যদি যোগ করো, তাহলে কি আমার তারপরের ঘর যেটা সেটা বের হয়ে যাবে। এখন এই ইকুয়েশনটা কিভাবে আসছে এটা যদি চিন্তা করো তাহলে ওটা বুঝতে পারবা মেইনলি। সেটা হচ্ছে যে E1 কে লেন্থ 2 দিয়ে গুণ করছে, তার মানে হচ্ছে যে আমি ওই কয়টা টেবল পার করতেছি, ঠিক আছে। তো ওই জিনিসগুলো আসতেছে আর কি, কয়টা টেবল পার করছি, তারপরে হচ্ছে যে কয়টা রো পার করছি, কয়টা কলাম পার করছি, ওই জিনিসগুলো বেসিক্যালি এই ইকুয়েশনটার মধ্যে আসতেছে আর কি। তো আলটিমেটলি এই ইকুয়েশনটা তুমি ইউজ করতে পারো এখানে, E1 L2 প্লাস E3 ইন্টু L3 প্লাস E3, ঠিক আছে। তো এখানে হচ্ছে তুমি কয়টা রো আর কলাম পার করবে। স্যার এটা এই সূত্র শিখছিলাম মনে হয়, বেস অফ এ প্লাস ডাব্লিউ ইন্টু এন হ্যাঁ, ইন্টু। ওইটা 3D ভার্সন হচ্ছে এটা আর কি। তো এটাকে একটা জেনারেলাইজড ফরম্যাটে নিয়ে আসছে আর কি। হ্যাঁ স্যার, ওইটা তো 900 থাকে না, তো এগুলো মনে রাখা কঠিন, ওইটাতে এক লাইন আছে। তুমি এখানে এই সূত্রটা মাথায় রাখার চেষ্টা করতে পারো, ঠিক আছে। E1 L2 প্লাস E3 ইন্টু L3 প্লাস E3। আর যদি তোমার আর যদি তোমার জিনিসগুলো মাথায় একদমই না থাকে তাহলেও কিন্তু তুমি এখান থেকে বের করে ফেলতে পারবা। কারণ আলটিমেটলি কি হচ্ছে, কয়টা টেবল পার হচ্ছে সেটা যদি তুমি হিসাব করে ফেলতে পারো, তারপরে এই টেবলের কততম জায়গায় আছে সেটা তো তুমি এমনিতেই হিসাব করতে পারো, তাই না? 2D অ্যারেটা তো তুমি জানো, তাহলে কয়টা অ্যারে পার করে তারপরে এই জায়গাটাতে আসতেছে, কয়টা টেবল পার করে আসতেছে। যেমন এখানে হচ্ছে তোমার কি যেমন 1 2 3 4 5, 5টা টেবল পার করতেছে, তার মানে হচ্ছে তোমার 5 ইন্টু 140টা ডেটা পার করে আসছে না। তো ওই জিনিসটা তো তুমি ইন্টু 4 দিলেই কি কয়টা ওই ডেটা পার করে আসছে ওটা তো এমনিতেই বের হয়ে যাচ্ছে। এরপরে তাহলে 8 নাম্বার রোয়ের ফার্স্ট এলিমেন্টটা হবে কি, এটা ইন্টু এটা ইন্টু এটা, ঠিক আছে। ওইটার সাথে বেসকে যোগ করলে ফার্স্ট এলিমেন্টের অ্যাড্রেসটা পাওয়া যাচ্ছে। তো
তো ফার্স্ট এলিমেন্টের অ্যাড্রেস পেলে তারপর হচ্ছে তোমার কি, তাহলে হচ্ছে যে এততম এলিমেন্ট যে যেমন সরি এখানে কি কত বলছে 6 4, তাহলে ওই 8 নাম্বার টেবলের 6 4তম এলিমেন্টের অ্যাড্রেসটা তুমি বের করবা। ঠিক আছে? তো এভাবে করা যেতে পারে আগের সূত্র দিয়ে, ওই টেবলের কয়টা এলিমেন্ট পার করে আসছে ওভাবে করতে পারো, অথবা এখানে যে ইকুয়েশনটা আছে এটা দিয়েও করতে পারো। স্যার এটা মানে স্ক্রিনটা একটু ছোট করেন তো স্যার একটু। স্যার ওখানে ওখানে স্যার রু ম্যাচের অর্ডার মানে রু দিয়ে করতে হবে, তার রুটাকে কি এখানে এখানে সেটা 2 নাম্বার এল টু এটা দিয়ে করবো স্যার? বুঝি নাই। ওখানে স্যার এই সূত্রটা আমি ও মেহরাজ বলতেছে 2D অ্যারেটা নিয়ে, এটা হচ্ছে 3D 2D, অ্যারেটা। এটা তো 3D অ্যারে, এটা 2D অ্যারে না। তুমি যেটা বলতেছো স্যার এটা 2D অ্যারের জন্য। স্যার যদি কলাম মেজর অর্ডারে বলে তাহলে? কলাম মেজর অর্ডারে যদি তোমাকে বলে, এখানে 3D অ্যারেতে কলাম মেজর অর্ডার হলেও হচ্ছে যে তোমার কি, মানে এখানে প্রথমটা তো টেবলকে বুঝাবে, তারপরেরটা কলাম মেজর অর্ডার। তাহলে কয়টা টেবল পার করে আসছো এটা যদি বের করো, ঠিক আছে, ওটা তো এই ইকুয়েশন দিয়ে তুমি বের করতে পারছো, একটা টেবলে কয়টা এলিমেন্ট, তারপরে কয়টা টেবল পার করে আসছো, তারপরে কলাম মেজর অর্ডারের ইকুয়েশনটা দিয়েও তুমি বের করে ফেলতে পারো চাইলে। তবে এত ঝামেলায় তোমাকে ফেলবে না, তোমাকে এই ধরনের দিলেই দিয়ে দেবে সরাসরি, তুমি এই ইকুয়েশনটা মুখস্থ করে যেতে পারো। আচ্ছা, তো এটা তাইলে ধরে নিলাম যে গেল। তারপর এখানে আসি, হোয়াট ডু ইউ মিন বাই কমপ্লেক্সিটি অফ অ্যালগোরিদমস, হোয়াটস দ্য টাইম কমপ্লেক্সিটি অফ দ্য ফলোইং ফাংশনস। তো এখানে টাইম কমপ্লেক্সিটি বলতেছে আই ইকুয়াল টু 0, আই ইকুয়াল টু আই ডিভাইড বাই ইকুয়াল টু 2। এটা হচ্ছে কত, এখানে প্রত্যেকবার লুপটা কতবার চলতেছে, মানে প্রত্যেকবার কি আই কে 2 দিয়ে দিয়ে ভাগ করতেছো না, তাহলে মেইনলি কি হচ্ছে এখানে, এটা লগ এন না, স্যার এটাকে লক টু বেসিন নাকি লগ? জি লগ টু স্যার। বেস এন আর কি, এটা লগ টু বেস এন প্রথমটা। হ্যাঁ স্যার, লক টু বেসিন। আর দ্বিতীয়টা হচ্ছে যে ফার্স্টের লুপটা কয়বার চলবে, আই ইকুয়াল টু 1, তার মানে আই লেস দেন স্কোয়ার রুট অফ এন না, আই ইন্টু আই লেস দেন এন মানে কি আই লেস দেন স্কোয়ার রুট অফ এন না, মানে জি স্যার। মানে তুমি এটা আই কি স্যার স্কোয়ার লেস দেন, বোথ? মানে আই স্কোয়ার লেস দেন এন লেখা আর উভয় পাশে রুট করা সেম জিনিস না, আই স্কোয়ার লেস দেন এন মানে কি আই লেস দেন স্কোয়ার রুট অফ এন না। জি স্যার একই কথা। তারপর জে ইকুয়াল টু 1, জে স্কোয়ার লেস দেন ইকুয়াল 10, তার মানে জে লেস দেন স্কোয়ার রুট অফ এন, তাহলে উপরেরটাও স্কোয়ার রুট নিচেরটাও স্কোয়ার রুট ভেতরটাও স্কোয়ার রুট, তাহলে স্কোয়ার রুট অফ এন ইন্টু স্কোয়ার রুট অফ এন, তার মানে ও অফ এন এটার কমপ্লেক্সিটি। ও ফ্যান। হ্যাঁ ও অফ এন, কারণ উপরটাও স্কোয়ার রুট অফ এন বার চলবে, ভেতরটাও স্কোয়ার রুট অফ এন বার চলবে, তাহলে স্কোয়ার রুট অফ এন ইন্টু স্কোয়ার রুট অফ এন, তার মানে ও অফ এন না। আচ্ছা স্যার, বাবুর সাজার টাইম কমপ্লেক্সিটি ও ফ্যান স্কেল না? হ্যাঁ ও অফ এন স্কোয়ার, শুধু ও অফ এন স্কোয়ার লিখে দিলে হবে না, ওটা কেন ও এন স্কোয়ার, ওটা যে এন প্রথমবার এন বার চলবে, তারপর এন -1 বার চলবে, তারপর এন -2 বার চলবে, এরকম করে করে যে একটা হিসাব দেখাইছিলাম না, ওটা লিখতে হবে। এখানে কোনটা, এখানে কি জিজ্ঞেস করছে, একের সি এর এক, একের সি এর এক সব, এটা হচ্ছে ও অফ ওয়ান, হোয়াইট সোয়াপ ও এটা ফোন আইডি one। মাত্র একবার কাজ করি। হ্যাঁ এটা কনস্ট্যান্ট টাইম কমপ্লেক্সিটি ও ফোন। আচ্ছা এখান থেকে অ্যান্সার দিয়েও দিছে, একটা লাইক দিয়ে দিই। আচ্ছা, তারপর এখানে কি জিজ্ঞেস করছে, এটা কি ইমাম, এটা কি কি বলবো এখানে? এটা স্ট্যাকেরটা। আচ্ছা, অরটা, মানে এটা অর আমি যেটা। একটু পরে দেখাচ্ছি, অরটা একটু পরে দেখাচ্ছি, কোডটা দেখাচ্ছি বা ওটা কিভাবে কাজ করে এটা দেখাচ্ছি। ফার্স্টে একটা স্ট্যাকে দেন অন্যগুলো, এটা কি, স্যার ও কোশ্চেন করছিল যে মানে স্ট্যাকের মধ্যে ফার্স্টে এখানে একটা ব্র্যাকেট দেখা আছে, ওটার মানে আগে থেকে নিতে হবে, সেটা বলছিলাম। ও আচ্ছা হ্যাঁ ওটা তো বলছিলাম, স্ট্যাকে হচ্ছে কি ওটা আগে শুরুতেই থেকে নিতে একটা হবে। ব্রেকেট একটা এক্সট্রা অ্যাড করতে হয়। ক্লাস করে না যে দুষ্ট ছেলে, ওয়েটিং রুম আছে অ্যাকসেপ্ট করেন। স্যার মিড অটাম 22, এটা তো বলছি মনে হয়, স্প্রিং 23-এর 3D এর অর, স্প্রিং 23-এর 3D এর অর, আচ্ছা এটা তো আসতেছি। তারপর স্প্রিং 23 2B এর 2। স্যার ওইটা পাইছি স্যার, ওটা ওটা এখন দিয়েছেন তো। তারপর এটা কি, এটাও তো বলতেছি বললাম হ্যাঁ। আর এগুলো কি,
এটা কি হয়েছে? আহ স্যার সি এটা বাউল সাব দিবে তো বলছে আই বুঝে টি, নাকি? হ্যাঁ ঠিক আছে এভাবেই তো। কিন্তু প্রথম পাসে অটম হচ্ছে একটু, অটম প্রথম বাইশের পাসে থ্রি অফ সিক্স। শোনো, প্রথম পাসে এখানে কয়েকটা কথা একটু প্রথম 3-4 বার একটু কয়েকটা কথা লিখিও। সেটা হচ্ছে যে তোমার ওই টি এর চেয়ে ছোট, মানে ওভাবে করে বইয়ে কিছু জিনিস লিখছে না, ওই স্লাইডে আছে না, জি স্যার। ওই লেখাগুলো একটু লিখো। প্রথম পাঁচটাতে লিখলেই হবে, এরপরে পাঁচগুলোতে জাস্ট এভাবে গোল্লাগুলা দিয়ে দিলেই হবে। আচ্ছা স্যার। স্যার অটম বাইশের থ্রি অফ সিক্স একটা দেখেন তো, ওখানে মানে কোশ্চেনে কি উত্তর দিব সেটাই আর কি। এরপরের পাঁচগুলো এগুলো ঠিক আছে। আর অনেক সময় হচ্ছে টোটাল কয়বার সব হয়েছে ওটা গুনতে বলে, তো ওগুলো একটু তখন এখানে কাউন্ট করে রাখবা আর কি। হ্যাঁ কি বলছো? স্যার অটম বাইশের থ্রি অফ সিক্স। অটাম 22-এর 3 এর সি। ওগুলো থ্রি অফ সিক্স ওখানে মানে উত্তর answer এখানে মানে এটা কি হিসাব করে দিতে হবে নাকি? এই কোনটা 3 এর সি? অটাম 22-এর কত বলছো, কতর কত? এটা আর কি বুঝি নাই। স্যার, এটা আর কি থ্রি অফ সি, এটা আর কি আপনি 3 দেখাচ্ছেন না, মানে কি? বলতেছি যে 3 নাম্বার সি। 3 এর সি, C of 3 না বলবা তাহলে, 3 of C কেন বলতেছে? আচ্ছা যাই হোক। তো consider the following arithmetic expression P when postfix notation এত, evaluate P using the algorithm you have studied. এটার ভ্যালুটা কত বের করতে বলছে আর কি, এটার ভ্যালু কত হবে। না না, তো এটা নাকি কিন্তু করতে না, দেখাবো এটা স্যার। আন্দাজে করবা না, এটা হচ্ছে স্টেপ বাই স্টেপ দেখাই করবা। 2.5 নাম্বার দিছে না, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এটা দেখাবো আপনি কোথায় লিখতে হবে নাকি সেটা বলতেছে। কোড কেন লিখবা শুধু শুধু, জি বললাম না নাম্বার, বারবার। জি নাম্বার, জি নাম্বার থেকে দেখেন তো, জি নাম্বার কি লিখতে হবে। স্যার প্রসেস গুলো লিখতে হবে না স্যার এটা? এটার প্রসেস কেন লিখবা, এটা তো তুমি কেন এটা ক্লাস মানে এটা এক্স্যাক্টলি আতে আছে না, বইয়ে আছে না, এটা ক্লাসে দেখাইছি না। এটা দেখাচ্ছেন তো না, আপনি উত্তর কি দিব সেটা মানে কোথায় লিখতে হবে নাকি আপনি শুধু দেখালে হবে এটা মানে। 3 এর সি আবার বলতেছে কোড কেন, আমি তোমাদের কথা বুঝলাম না। এখন এই জিনিসটা এখন এক্স্যাক্টলি বলছেন ক্লাসে, তো ঠিক আছে। এই জিনিসটা এক্স্যাক্টলি ক্লাসে আসে না। সেটা হচ্ছে একটা স্টেক নিয়ে, স্টেকের মধ্যে আমি ফার্স্টে কি এদিকে 20 রাখতেছি, তো একটা একটা ভ্যালু আসলে এখানে স্টেকে রাখতেছি, তারপরে যখন একটা অপারেটর পাচ্ছি তখন স্টেকের টপ দুইটা ভ্যালুকে নিয়ে তারপরে হচ্ছে বি অপারেটর এ, এই জিনিসটা আবার স্টেকে পুশ করতেছি। এগুলো ক্লাসে দেখানো হয়েছে না? জি স্যার, জি স্যার, ওটা হ্যাঁ কি মানে মানে প্রসেস ওইটা কোড দেখাতে হবে নাকি কোড আপনি কেন শুধু আসবে লিখতে এখানে, হবে। কোড কেন আসতেছে কথাটা? এখানে কোড লিখতে বলছে তোমাকে? না অ্যালগরিদম লিখতে বলছে সেটা। ওই অ্যালগোরিদম লিখতে বলছে, ইউজিং দ্য অ্যালগোরিদম ইউ হ্যাভ স্টাডিড ইভালুয়েট পি। এখানে তো কথা তোমার বুঝতে হবে, এখানে তো রাইট দ্য অ্যালগোরিদম এরকম বলে নাই ভাই। তুমি যদি এখন প্লেন কোয়েশ্চেন না বুঝো তাহলে তো সমস্যা। এখানে বলছে ইভালুয়েট পি ইউজিং দ্য অ্যালগোরিদম ইউ হ্যাভ স্টাডিড, এখানে তো বলে নাই যে রাইট ডাউন দ্য অ্যালগোরিদম ইউ হ্যাভ স্টাডিড। জি স্যার। স্যার শুধু জাস্ট স্টেপ গুলো লিখতে হবে স্যার, কোন কোন স্টেপ ইয়া কিসের স্টেপ তুমি লিখবা এখানে? স্টেকের যে জিনিসটা দেখানো হয়েছিল ক্লাসে ওইটাই করবা। মানে 1 নাম্বার হচ্ছে তোমার স্টেকে কি আছে, তারপর হচ্ছে অপারেটর এখন কি ইয়া করছো, এইভাবে করে কিছু জিনিস দেখাইছিলাম না। এখানে স্টেকে কি আছে, অপারেটর কারেন্ট ইয়াটা কি, কারেন্ট ভ্যালু কত, তারপর হচ্ছে ওই স্টেকের স্টেকে কি আছে। এখানে হচ্ছে যে তোমার কারেন্ট, যে তুমি নোটেশনটা মানে কারেন্ট এখন কোনটা নিয়ে কাজ করবা, টোকেন ওটা। তারপর এখানে হচ্ছে স্টেকটার কি অবস্থা ওটা, ঠিক আছে। এখানে যখন তুমি ফার্স্টে 20 পাবা, 20কে এখানে স্টেকে পুশ করে দেবা। তারপর যখন 7 পাবা, 7কে হচ্ছে স্টেকে পুশ করে দেবা। তারপর যখন ফার্স্টে তো, আর এখানে আগে হচ্ছে কি একটা ইয়া অ্যাড করতে হয়, এরকম একটা জিনিস ছিল না। তারপর হচ্ছে যখন 3 পাবা, সরি 3 পাবা, তাহলে 3কেও স্টেকে কি করবা, এই যে 20 7 3 এরকম হয়ে যাবে আর কি, 3কেও স্টেকে পুশ করবা। তারপর যখন মাইনাস পাবা, তারপর যখন মাইনাস পাবা তখন কি হবে, তখন হচ্ছে যে এটা এ হয়ে যাবে, এটা বি হয়ে যাবে, তাহলে বি মাইনাস এ, অর্থাৎ 7 - 3 = 4, এটা স্টেকে কি করবা, পুশ করবা। এরকম করে করে যাচ্ছিল না জিনিসটা। এই স্টেপ বাই স্টেপ এগুলো দেখাবে আর কি। এই এরকম একটা অ্যালগোরিদম তোমাদেরকে দেখানো হয়েছিল। যাই হোক, এটা এক্স্যাক্টলি ক্লাসে দেখানো হয়েছে, এগুলো নিয়ে জিজ্ঞেস করা মানে হচ্ছে যে স্যার অটম টেস্টের প্রসিড একটু দেখেন। কিসের প্রসিডিওর? অটম টেস্টের স্যার 2C। অটাম 23-এর, অটাম 23 স্যার নিচে আছে প্রশ্নটা, এটা এটা স্যার। টু সি কোনটা? মডিফাই দ্য বাবল সর্ট অ্যালগোরিদম, এটা? না স্যার, n ইনটু n স্কয়ার মেট্রিক যেটা আছে সেটা। খুঁজে পাচ্ছি না কই। স্যার এটা ল্যাগ। এটা হ্যাঁ, এটা স্যার, এটা এটা আচ্ছা আচ্ছা, এটা 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 আচ্ছা হ্যাঁ স্যার, হ্যাঁ। এইটা এটা তো মানে খুব ট্রিকি একটা কোশ্চেন করে ফেলছো।
এটা স্যার এটাকে ফুল কুচ্চা লিখতে হবে না, কেমন না ফাংশনটা লিখলে হবে, ফর লুপ দিয়ে এটা লিখতে হবে। ফাংশন লিখলে হবে, কিন্তু এগুলো কেন জিজ্ঞেস করবা শুধু শুধু? আচ্ছা যাই হোক, তো হ্যাঁ এটা বলতেছো না? তো তারপরে দেখি, তো এখানে হচ্ছে ফাইন্ড দ্য নাম্বার অফ জিরো এলিমেন্টস ইন এ। তো তোমাকে একটা 2D অ্যারে দেওয়া আছে এ নামে। তো এর মধ্যে নাম্বার অফ জিরো কয়টা আছে ওটা একটা লুপ, মানে একটা আই ইকুয়াল টু 1 থেকে n পর্যন্ত একটা লুপ চালাবা। তারপরে যে ইকুয়াল টু আবার কি 1 থেকে n পর্যন্ত একটা লুপ চালাবা। তো এরপর হচ্ছে নাম্বার অফ জিরো কয়টা আছে, এটা ইফ এ আই জে, এটা লিখে দিলে হয়ে যায় না? ইফ এ আই জে ইকুয়াল ইকুয়াল জিরো, কাউন্ট প্লাস প্লাস, উপরে একটা কি কাউন্টার নিলা। তো এখানে কি দেখানোর কোনো বিষয় আছে? এ আই জে ইকুয়াল ইকুয়াল যদি জিরো হয় তাহলে হচ্ছে কি তুমি একটা কাউন্ট প্লাস প্লাস নেবা, আর ইনিশিয়ালি কাউন্টের মান কত রাখবা? জিরো রাখবা। তারপর হচ্ছে তুমি সি আউট কাউন্ট দিয়ে দেবা, এই টাইপের আর কি। তো জাস্ট এটার কোডটা লিখলেও হবে, এখানে ইনপুট ইনপুট দেখানোর দরকার নেই। তারপর হচ্ছে ফাইন্ড দ্য সাম অফ এলিমেন্টস অ্যাবভ দ্য ডায়াগোনাল, এটা ক্লাসে দেখাইছিলাম। আচ্ছা যাই হোক, তো আর হচ্ছে অ্যাবভ দ্য ডায়াগোনাল ওরা বলেই দিছে আই লেস দেন যখন যে, তখন হচ্ছে যে ডায়াগোনালের উপরে থাকে। এটা আরেকবার তাহলে একটু, একটা অ্যারে যদি চিন্তা করো, ঠিক আছে, 1 2 3 4 5 6 তো অ্যাবভ দ্য ডায়াগোনাল মানে কি এই ভ্যালুগুলো না? আফার ট্রাইগোনোমেট্রিক্স। এটা হচ্ছে ডায়াগোনাল, এটার উপরে যে ভ্যালুগুলো আছে ওগুলো যোগফল বের করতে বলছে। অ্যাবভ দ্য ডায়াগোনালের ক্ষেত্রে দেখো তো, অ্যারে আই যে আমরা যখন বলি, তখন অ্যাবভ দ্য ডায়াগোনাল মানে যেমন এই ঘরটা চিন্তা করো, এই ঘরের ইয়া কত, অ্যারে 1 4 না? বা এই ঘরটা চিন্তা করো, এটা কত, অ্যারে 1 2 না? তাহলে এই দুটো একটু দেখো। আবার নিচের ঘরটা চিন্তা করো, নিচের যে কোনো একটা ঘর চিন্তা করো, ধরো এটা, এটা কত, অ্যারে 3 ফোর ফোর 4 টু 2। নিচের ঘরগুলোর ক্ষেত্রে দেখো আই সবসময় জে এর চেয়ে বড় থাকে, আর উপরের দিকের ঘরগুলোর ক্ষেত্রে দেখো আই সবসময় জে এর চেয়ে কি থাকে, ছোট থাকে। এই আই দেখো জে এর চেয়ে কি থাকে, ছোট থাকে। তাহলে একটা ফর লুপ চালাই দেবা আই ইকুয়াল টু তোমার কি 1 থেকে n পর্যন্ত, আবার আরেকটা ভেতরে ফর লুপ জে ইকুয়াল টু 1 থেকে n পর্যন্ত। তারপর হচ্ছে যে ইফ আই তোমার কি লেস দেন জে, এটা যদি হয় মানে আই যদি জে এর চেয়ে ছোট হয়, তখন হচ্ছে যে সাম প্লাস ইকুয়াল টু অ্যারে আই জে। তো জাস্ট একটা কন্ডিশন অ্যাড করে দেওয়া আর কি ওখানে, মানে সবগুলো যোগ না করে আই যখন জে এর চেয়ে ছোট তখনই যোগ করলাম, তাহলে ইনিশিয়ালি সাম ইকুয়াল টু জিরো রাখবা। তো এটাই আর কি কোডটা, বোঝা গেছে? জি স্যার। এগুলো জিজ্ঞেস করাটা তো ভাই মানে কষ্ট দিলা মনে, তাহলে প্রবলেম সলভ করো নাই আর কি। আচ্ছা যাই হোক, তাহলে লাস্ট একটা বাকি আছে, সেটা হচ্ছে কি, আচ্ছা 3 এর ডি এর অর, জিল্লুর রহমান রিয়াদের এটা কি আবার কোনটা? সাপোজ দ্য টেস্ট স্কোরস, আচ্ছা দেখি, ইচ স্টুডেন্ট ইন এ ক্লাস অফ 40 স্টুডেন্টস টেক 5 টেস্ট। আচ্ছা 40 জন স্টুডেন্ট 5 জন টেস্ট নেয়, স্কোরস রেঞ্জ বিটুইন 0 থেকে 100। আচ্ছা প্রত্যেকের স্কোর হচ্ছে 0 থেকে 100 এর মধ্যে। তাহলে হচ্ছে সাপোজ দ্য টেস্ট স্কোরস আর সর্টেড ইন এ 40 ইন্টু 5 অ্যারে, মানে একটা 2D অ্যারের মধ্যে আছে আর কি স্টোর। তো 0তম অ্যারেতে হচ্ছে যে মানে প্রথম স্টুডেন্টের অ্যাড্রেস, তারপর দ্বিতীয় স্টুডেন্টের অ্যাড্রেস, সরি প্রথম স্টুডেন্টের মার্কস গুলো, দ্বিতীয় স্টুডেন্টের মার্কস গুলো, এগুলো আছে। ফাইন্ড দ্য অ্যাভারেজ মার্ক অফ ইচ টেস্ট। তাহলে একটা 2D অ্যারেকে বলছিলাম না রো ওয়াইজ কিভাবে কি ভেক্টরের অ্যারে অফ অ্যারে হিসেবে কল্পনা করা যায়, এটা বলছিলাম না? 2D অ্যারে অ্যাক্সেস করা মানে 2D অ্যারে নিয়ে কাজ করার সময় একটা বলছিলাম কি, আমরা অ্যারে হিসেবে এটাকে চিন্তা করতে পারি, অথবা কি বলছিলাম এটাকে একটা টেবল হিসেবে চিন্তা করা যায়। তো এটাকে যদি একটা অ্যারে হিসেবে চিন্তা করি, প্রত্যেকটা অ্যারে হচ্ছে তোমার কি, প্রত্যেকটা রো হচ্ছে এক একটা স্টুডেন্টের মার্কস। তো তাহলে প্রত্যেকটা অ্যারের যদি অ্যাভারেজ বের করতে পারো, তাহলে 40টা অ্যারের অ্যাভারেজ বের করতে পারবে না? ওভাবে করে ফার্স্টেরটা বের হয়ে যাবে, ঠিক আছে? এখানে 40টা অ্যাভারেজ আসবে। তো একটা 2D অ্যারে মানে একটা নেস্টেড লুপ চালায় প্রত্যেকের মার্কসটা প্রিন্ট করে দেবা। আর তারপর হচ্ছে ফাইন্ড দ্য ফাইনাল গ্রেড ফর ইচ স্টুডেন্ট ওয়ার দ্য ফাইনাল গ্রেড ইজ অ্যাভারেজ অফ দ্য স্টুডেন্টস 3 হাইয়েস্ট টেস্ট স্কোরস। এবার হচ্ছে যে বলছে
এই প্রত্যেকটা পাঁচটা পাঁচটা যে মার্কস আছে, ওই পাঁচটা মার্কসের মধ্যে তোমার কি ম্যাক্স তিনটা দিতে বলছে। তো এখন পাঁচটা এলিমেন্ট যদি আসে, ওগুলোকে সর্ট করে দিয়ে প্রথম তিনটা নিয়ে ফেললে হয় না, বা শেষ তিনটা নিয়ে ফেললে হয় না? এটা একটা ওয়ে হইতে পারে। তাহলে প্রত্যেকটাকে সর্ট করে দিয়ে শেষ তিনটা নিয়ে ফেলবা। এখন এইটা কি ইয়াদ দিছে, 2 নম্বরের জন্য দিলে তো একটু কম হয়ে গেছে। তো তখন হচ্ছে যে শুধু ফাংশন গুলো লিখে দিলে হবে আর কি। তো কারণ তো এখানে 14 to 5 মানে কি বুঝাইছে? একটা অ্যারে 40x5 সাইজের একটা অ্যারে আর কি। 200 এলিমেন্টের একটা array। এরকম আচ্ছা একটা অ্যারে, এটা হচ্ছে ধরো 0 1 2 3 এরকম করতে করতে 39। তার মানে হচ্ছে যে প্রত্যেকটা স্টুডেন্টের মার্কস এক একটা রোতে আছে। তাহলে হচ্ছে 40 টোটাল রোস আছে, আর প্রত্যেকটাতে হচ্ছে 5টা করে করে কি এলিমেন্ট, প্রত্যেকটাতে কি 5টা 5টা করে এলিমেন্ট এরকম। তো এখানে হচ্ছে তোমার বেসিক্যালি কি প্রথম টেস্টের মার্কস, দ্বিতীয় টেস্টের মার্কস, তৃতীয় চতুর্থ পঞ্চম টেস্টের মার্কস। তাহলে এখানে টোটাল 5টা কলাম, ঠিক আছে? 40x5 সাইজের অ্যারে, 40x5 সাইজের অ্যারে, বুঝছো? স্যার বুঝছি। তাহলে এটার অ্যাভারেজ বের করতে পারবা, এটার অ্যাভারেজ বের করতে পারবা, এটার অ্যাভারেজ বের করতে পারবা। এভাবে প্রত্যেকটা অ্যাভারেজ বের করার জন্য কি একটা নেস্টেড লুপ চালাই দিলেই হয়। i = 0 থেকে 39 পর্যন্ত একটা লুপ চলবে। আর এখানে হচ্ছে তুমি কি আগে সাম করে ফেলবা, সাম ধরো 0 নিলা, ফর j = 0 থেকে কত 4 পর্যন্ত একটা লুপ চালাইলা, সাম প্লাস ইকুয়াল অ্যারে i j। এখানে তো অ্যারে না, এটার নাম কি বলছিল, টেস্ট বলছিল, ঠিক আছে? টেস্ট বলছিল অ্যারের নাম, তাহলে হচ্ছে টেস্ট i। আর এখানে তো প্রতি মানে এক টেস্টে 4 জনের এভারেজ বের করতে বলছে না? প্রত্যেকের ইয়া আলাদা চল্লিশ এভারেজ বের করতে বলছে, ওরটা এভারেজ, ওর এভারেজ, ওর এভারেজ, ওর এভারেজ, ওর এভারেজ, সবার এভারেজ বের করতে বলছে। তো তাহলে s = 0 নিলাম, তারপরে s + নিলাম, তাহলে হচ্ছে s/5 দিলেই এভারেজটা বের হয়ে যায়। তো ওইটাকে সি আউট দিয়ে দিলা আর কি, s/5 দিয়ে সি আউট দিয়ে দিলা, তাহলে এভারেজ বের হয়ে গেল। প্রত্যেকের আলাদা আলাদা করে এভারেজ ফার্স্টে বের করতে বলছে। এটা হচ্ছে প্রথম কাজটা, ঠিক আছে? এবার দ্বিতীয় কাজ যেটা বলছে সেটা হচ্ছে যে প্রত্যেকের মার্কস। এখানে বলছে যে এই 5টার মধ্যে ম্যাক্স 3টা নেয়া। তো ম্যাক্স 3টার জন্য তুমি কি করতে পারো, ফার্স্টে সর্ট করে দিতে পারো। এখন তুমি যদি কোড লিখো, তাহলে আমি হচ্ছে যে ওই সর্ট ফাংশনটা তোমরা এই জায়গায় লিখলে আমি অ্যাকসেপ্ট করব, কারণ এটা আসলে 2 নম্বরের জন্য শর্ট কোড লিখে পুরো জিনিসটা করা একটু ডিফিকাল্ট হয়, বা টাইম লেন্দি হয় আর কি, টাইম কনজিউমিং হয়। তো এক্ষেত্রে শর্ট ফাংশন দিয়ে, ঠিক আছে, তুমি শর্ট ফাংশনে যদি এরকম টেস্ট 0 বা টেস্ট i, ঠিক আছে, তারপর হচ্ছে টেস্ট i+4 বা i+5 এরকম দাও, টেস্ট i+5, তাহলে হচ্ছে যে কি তম রো এর প্রথম 5টাকে কি করে দেবে, সর্ট করে দেবে। সর্ট করে দিলে তাহলে হচ্ছে যে লাস্টের 3টা তোমার বেসিক্যালি কি নিতে হবে, লাস্টের 3টার এভারেজ নিতে হবে। তার মানে হচ্ছে টেস্ট i2, টেস্ট i3, টেস্ট i4, এই 3টা নিয়ে ওগুলোকে 3 দিয়ে ভাগ করবে, ওইটাই হচ্ছে তাদের মার্কস। তো যাই হোক, আমি একটা, কলাম দেওয়া লাগবে না? হ্যাঁ কলাম দেওয়া লাগবে না, শুধু রো এর জন্য আই দিছি, কলামটার জন্য দেওয়া লাগবে না? কলাম ওয়াইজ সর্ট কেন করবো শুধু শুধু? এটা হচ্ছে রো লুপের মধ্যে করতে হবে, লুপের মধ্যে i এর মান যখন 0, তখন 0 তোমার ওটাকে সর্ট করবে, i এর মান যখন 1, তখন আচ্ছা, 1 তোমার ওকে সর্ট করবে, বুঝছি। ঠিক আছে? এটা 2D অ্যারে কে সর্ট করতেছে, মানে প্রত্যেকটা রোকে আলাদা করে করে সর্ট করতেছে। হুম, আচ্ছা যাই হোক, এটা যেভাবে ইচ্ছা করতে পারো, অনেকভাবে করা যেতে পারে। তো এরকম কিছু কোয়েশ্চেন তো থাকবেই, এগুলো না থাকলে তো আর জীবনটা খুব সহজ হয়ে যেত। আচ্ছা, আর কি আছে? এবার হচ্ছে লাস্ট যে প্রবলেমটা, ওটাতে আসি। আল্লাহ আল্লাহ, দেরি হয়ে গেছে। আচ্ছা, লাস্ট এখানে হচ্ছে যে ধরো তোমাকে এরকম একটা ব্রেকেট সিকোয়েন্স দেওয়া হলো, এটা ভ্যালিড নাকি ইনভ্যালিড সেটা দিতে হবে। এটা আমরা সাধারণত যেভাবে করি, যে একটা স্টেকের মাধ্যমে এটা চেক করি, একটা একটা করে এক্সপ্রেশন আমি চেক করতে থাকি, ঠিক আছে? যখনই কোন একটা ওপেনিং ব্রেকেট পাওয়া যায়, ওটা আমরা স্টেকে পুশ করব। যেমন ধরো ওপেনিং ব্রেকেট পাইলাম, স্টেকে পুশ করলাম, আবার একটা ওপেনিং ব্রেকেট পাইলাম, স্টেকে পুশ করলাম, আবার একটা ওপেনিং ব্রেকেট পেলাম, স্টেকে পুশ করলাম। এবার যখন একটা ক্লোজিং পাবো, তখন দেখবো যে এইটার
আচ্ছা, এই প্রবলেমটা হচ্ছে এরকম যে তোমাকে একটা এখানে ব্রেকেট সিকোয়েন্স দেওয়া আছে, ব্রেকেট সিকোয়েন্সটা ভ্যালিড কিনা। ভ্যালিড হবে কখন? যখন হচ্ছে যে মানে এভাবে ম্যাচ করে। ইনভ্যালিড হবে কখন? ধরো এটা ইনভ্যালিড, কারণ এটা হচ্ছে যে যেমন এই জায়গাটাতে শুরু আছে কিন্তু শেষ নাই। তারপরে যেমন ধরো এটা ইনভ্যালিড, কারণ এটা শুরু আছে, শুরুর মাঝখানে আবার ফার্স্ট ব্রেকেট ঢুকছে, তো ফার্স্ট ব্রেকেট ঢুকলে আগে ফার্স্ট ব্রেকেট শেষ হইতে হবে। ঠিক আছে, তারপরে হচ্ছে কি ফার্স্ট ব্রেকেট শেষ হয়ে তারপর হচ্ছে সেকেন্ড ব্রেকেট শেষ হইতে হবে বা এরকম কিছু একটা। তো তাহলে ম্যাচ হইতে হবে আর কি, যেটা শুরু হয়েছে ওটা শেষ হইতে হবে। কথা বোঝা গেছে? আচ্ছা, তো এখন আমরা এটা স্টেকের মাধ্যমে করতে পারি। কিভাবে? ওই যে যেটা বললাম যে ফার্স্টে স্টেকে আমি কি যখনই একটা ওপেনিং ব্রেকেট পাবো স্টেকে পুশ করব, আবার ওপেনিং ব্রেকেট পাইলাম স্টেকে পুশ করলাম, আবার ওপেনিং পেলাম স্টেকে পুশ করলাম। যখন ক্লোজিং পাবো তখন দেখবো যে স্টেকের টপে এটা তো হচ্ছে আমার স্টেকটা। ঠিক আছে, এটা আমার স্টেকটা। তো স্টেকের টপে কি আছে? স্টেকের টপে দেখতেছি যে এইটার সাথে রিলেটেড কি আছে, ওপেনিং ব্রেকেটটা আছে। তাহলে এটাকে পপ করে দেবো, স্টেক থেকে এটাকে বাদ দিয়ে দেবো। তার মানে এটার সাথে এটা মিলে গেছে আর কি, তাহলে এটাকে বাদ দিয়ে দেবো। তাহলে এখন স্টেকের টপে কি আছে? স্টেকের টপে আছে এটা, এই ওপেনিং ব্রেকেটটা। তাহলে এটা শেষ। এবার আবার একটা ক্লোজিং ব্রেকেট পাইছে এটা, এখন স্টেকের টপে আছে এটা, তো এটার সাথে এটা ম্যাচ করে না। মানে এই ক্লোজিং ব্রেকেটের জন্য এই ওপেনিং ব্রেকেটটা ম্যাচ করে, মানে ফার্স্ট ব্রেকেটের সাথে ফার্স্ট ব্রেকেট ম্যাচ করে, সেকেন্ড ব্রেকেটের সাথে সেকেন্ড ব্রেকেট ম্যাচ করে। তো যখন একটা রাইট প্যারেন্থেসিস পাইলাম, ফার্স্ট ব্রেকেট রাইট প্যারেন্থেসিস পাইলাম, তখন আমি স্টেকের টপে দেখলাম কি আছে, তো দেখতে যে ওপেনিং ব্রেকেট আছে, তাহলে ম্যাচ করছে। ম্যাচ করলেই স্টেক থেকে কি করে দেবো, এটাকে রিমুভ করে দেবো। এখন স্টেকের টপে আছে আরেকটা ওপেনিং ব্রেকেট। আচ্ছা, এরপরে আবার কি পাইলাম? এই ওপেনিং ব্রেকেটটা পাইলাম, ক্লোজিং ব্রেকেট কোনটা পাইলাম? ফার্স্ট ব্রেকেটটা পাইলাম। তাহলে স্টেকের টপে ফার্স্ট ব্রেকেট আছে কিনা দেখি, আছে, ওপেনিং ব্রেকেট আছে, তাহলে এটাকে রিমুভ করে দিলাম। এখন স্টেক কিন্তু কি এমটি। আবার কি পাইলাম? একটা ওপেনিং ব্রেকেট পাইলাম। ওপেনিং ব্রেকেট পাইলে স্টেকে পুশ করে দেবো, স্টেকে পুশ করে দিলাম। ঠিক আছে, ওপেনিং ব্রেকেট পাইলে তাহলে হচ্ছে ওপেনিং যখন পাচ্ছি তখন স্টেকে পুশ করব, আর ক্লোজিং ব্রেকেট যখন পাই তখন স্টেক থেকে কি করব, পপ করব। কখন পপ করব? যদি ম্যাচ করে। যদি কি করে? ম্যাচ করে। ম্যাচ মানে কি? এই তোমার স্টেকের টপে মানে আমি যদি সেকেন্ড ক্লোজিং ব্রেকেটের ক্ষেত্রে যদি সেকেন্ড ব্রেকেট পাই, তাহলে স্টেকের টপেও সেকেন্ড ব্রেকেট থাকতে হবে। ক্লোজিং ব্রেকেটের যদি ক্ষেত্রে যদি ফার্স্ট ব্রেকেটের ক্লোজিংটা পাই, তাহলে স্টেকের টপেও ফার্স্ট ব্রেকেট থাকতে হবে। আর ক্লোজিং এর ক্ষেত্রে যদি আমি থার্ড ব্রেকেট পাই, তাহলে ফার্স্ট ব্রেকেটটাও কি হইতে হবে, মানে স্টেকের টপেও থার্ড ব্রেকেটটা থাকতে হবে, মানে ওপেনিং পার্ট কাউন্টার পার্টটা থাকতে হবে আর কি। আর যদি ম্যাচ না করে তখন বুঝবো যে আসলে এটা কি কি হচ্ছে না, এটা হচ্ছে যে ম্যাচ খাচ্ছে না। যেমন এটার ক্ষেত্রে আমি একটু পরে দেখাবো। ঠিক আছে, তো তাহলে হচ্ছে ক্লোজিং ব্রেকেট যখন পাইলাম, এটার ওপেনিং পাইছি, ওপেনিংটাকে তাহলে কি করে দেবো, পপ করে দেবো, তাহলে স্টেকটা এমটি হয়ে গেল। এরপরে তাহলে একটা একটা করে সব তো শেষ। শেষ যখন হয়ে যাবে তখন দেখবো যে স্টেকটা এমটি কিনা। ঠিক আছে, মানে পুরো লুপ চালায় এই সবগুলো চেক করা শেষ। আমার এখানে ইনপুট যা যা ছিল সব চেক করা শেষ। এরপরে যদি স্টেকটা কি হয়ে যায়, স্টেক যদি এমটি থাকে, ঠিক আছে, স্টেক যদি কি থাকে, এমটি থাকে, তাহলে আমাদের কি এটা ঠিক আছে, আদারওয়াইজ ঠিক নেই। ঠিক আছে, মানে হচ্ছে আমাদের এই জিনিসটা ঠিকঠাক আছে, আদারওয়াইজ ঠিক নেই। তাহলে আমি আরেকবার জিনিসটা একটু ফর্মালি লিখি। এক নাম্বার হচ্ছে কি, আমরা একটা লুপ চালাবো, লুপ থ্রু। তাহলে লুপ চালাবো কার উপর? লুপ চালাবো আমার ওই ইনপুট স্ট্রিং এর উপর। ইনপুট যেটা দেবে সেটা ইনপুট স্ট্রিং এর উপর লুপ চালাবো, মানে ওই ব্রেকেট সিকোয়েন্সের উপর লুপ চালাবো। এরপর হচ্ছে যে যদি ওপেনিং ব্রেকেট পাই, ঠিক আছে, ওপেনিং প্যারেন্থেসিস, এগুলোকে প্যারেন্থেসিস বলে, ওপেনিং প্যারেন্থেসিস যদি পাই পুশ করব। ঠিক আছে, আচ্ছা, আর যদি ক্লোজিং প্যারেন্থেসিস পাই, ক্লোজিং প্যারেন্থেসিস যদি পাই, তখন হচ্ছে চেক করব যে ম্যাচ করব কি ওই তোমার, আমাদের এখানে ম্যাচ কিন্তু তিনটা করতে হবে। আমি যদি ক্লোজিং প্যারেন্থেসিসটা সেকেন্ড ব্রেকেট পাই, তাহলে ফার্স্ট ব্রেকেট আছে কিনা চেক করতে হবে, মানে ফার্স্ট ব্রেকেট পাই, ফার্স্ট ব্রেকেটের এটা পাই, তাহলে ওপেনিং হিসেবে ফার্স্ট ব্রেকেট স্টেকের টপে আছে কিনা চেক করব। ঠিক আছে, তো ঠিক আছে, এটা হচ্ছে যে স্টেকের টপে স্টেক টপে কি ওপেনিং এটা আছে কিনা। আর যদি ক্লোজিং ব্রেকেট আমি তোমার কি এটা পাই, সেকেন্ড ব্রেকেটটা পাই, তাহলে স্টেক টপে সেকেন্ড ব্রেকেটের ওপেনিংটা আছে কিনা দেখতে হবে। এরপরে হচ্ছে যদি থার্ড ব্রেকেট ক্লোজিংটা পাই, তাহলে স্টেকের টপে ওপেনিং থার্ড ব্রেকেট আছে কিনা চেক করতে হবে। ঠিক আছে, যদি থাকে তাহলে হচ্ছে আমি কি করব, পপ করব। কি করব? পপ করব স্টেক থেকে। আচ্ছা, তাহলে আমাদের লুপ তো মোটামুটি শেষ। লুপ শেষ হওয়ার পরে স্টেক এমটি কিনা চেক করতে হবে।
স্টেক কি এমটি কিনা চেক করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখন আমি যখন ক্লোজিং প্যারেন্থেসিসটা পেলাম, যদি এখানে কোনো কি, যদি স্টেকের টপে এটা না থাকে বা এটা না থাকে বা এটা না থাকে, তখন আমি বুঝবো যে আসলে এটা মিলতেছে না, তখন আমি ব্রেক করে বের হয়ে যেতে পারবো। অথবা আরেকটা কেস হইতে পারে যে স্টেকটা এমটি, ঠিক আছে, তখনও ব্রেক করে বের হয়ে আসবে। তো এইটা আমি আরেকটু এক্সাম্পল দিয়ে দেখাই। যেমন ধরো একটা ভুল জিনিস দিই, এটা, ঠিক আছে, এটা। তো এখন দেখো স্টেক এমটি হলে ওকে, আদারওয়াইজ আদারওয়াইজ নট ওকে। দেখো দেখো ফার্স্টে এটা পেলাম, এটা পেলে স্টেকে পুশ করলাম, তারপর এটা পেলাম স্টেকে পুশ করলাম, তারপর এটা পেলাম স্টেকে পুশ করলাম। তারপর যখনই ক্লোজিং প্যারেন্থেসিস এটা পেলাম, ঠিক আছে, এই জিনিসটা পেলাম, তখন হচ্ছে যে স্টেকের টপে দেখতে যে এটা আছে, তাহলে এটাকে পপ করে দিলাম, তাহলে স্টেকে এখন এই জিনিসগুলো আছে। এখন আমার ইনপুট স্ট্রিং এর মধ্যে লুপ চালানো তো শেষ। এবার দেখবো স্টেক এমটি কিনা, না স্টেক এখন এমটি না, তাহলে আমি বলবো নট ওকে, তার মানে এটা ঠিক নাই, ঠিক আছে। যদি স্টেক এমটি হতো, কারণ লাস্টে স্টেকে কিছু রয়ে গেছে, তার মানে হচ্ছে যে কিছু জিনিস শুরু হয়েছিল ওগুলো শেষ হয়নি। আচ্ছা, এবার আরেকটা এক্সাম্পল দেখি। যদি উল্টাপাল্টা ব্র্যাকেট সিকোয়েন্স দিয়ে দেয়, যেমন ধরো এটা দিল, তারপরে থার্ড ব্র্যাকেট দিল, আবার পাঁচ ব্র্যাকেট, এবার ধরো এটা শেষ হইলো, এগুলো এগুলো শেষ হলো। এগুলোর ক্ষেত্রে কি হচ্ছে, ফার্স্টে এটা যখন পাইলাম স্টেকে পুশ করলাম, তারপর ওপেনিং পাইছি স্টেকে পুশ করছি, আবার ওপেনিং পাইছি স্টেকে পুশ করছি, আবার ওপেনিং পাইছি স্টেকে পুশ করছি। যখনই একটা ক্লোজিং পেলাম, তখন এখানে এসে দেখবো যে আমার স্টেকের টপে ওপেনিং সেকেন্ড ব্র্যাকেট আছে কিনা, নাই। যদি না থাকে, যদি এটা না পাই, তাহলে হচ্ছে যে ব্রেক করে বের হয়ে যেতে পারবে। যদি এখানে ম্যাচ না খায়, তার মানে হচ্ছে যে এই সিকোয়েন্সটা ঠিক নাই, তখন আমি ব্রেক করে বের হয়ে যেতে পারবো এবং নট ওকে বলে দিতে পারবো। যদি এখানে কোনো ক্ষেত্রে ম্যাচ না হয়, তাহলে নট ওকে। আচ্ছা, আরেকটা কেস দেখি। যেমন এটা আছে, এটা আছে, তারপর এটা এটা, এরপরে ধরো এমনি কতগুলো সেকেন্ড ব্রেকেট আছে, কিন্তু এগুলো শেষ হয়নি। তাহলে ফার্স্টে এটা পুশ করলাম, তারপরে এটা পুশ করলাম, তারপরে যখন ক্লোজিং ব্রেকেট পাইলাম, তাহলে এটা পপ করে দিলাম, তাহলে স্টেকে শুধু একটা ওপেনিং ব্রেকেট আছে। আবার যখন একটা ক্লোজিং ব্রেকেট পাইলাম, তাহলে এটাও পপ করে দিলাম, এখন স্টেক এমটি। তারপরে এটা পুশ করলাম স্টেকে, আবার এটা পুশ করলাম স্টেকে। এখন আমাদের তো লুপ চলা শেষ পুরা সিকোয়েন্সের উপর। এরপরে গিয়ে দেখতে যে স্টেক এখন কি এমটি না, তাহলে বলবো কি নট ওকে। বোঝা গেছে? আচ্ছা, আর আরেকটা কেসে হইতে পারে যে ধরো শুরুতেই দুইটা ক্লোজিং ব্রেকেট আছে। এখন ফার্স্টে এই জিনিসটা যখন পাইলাম, তখন এই জিনিসটা পেলে দেখি যে স্টেকের টপের সাথে ম্যাচ করার চেষ্টা করি। এখন স্টেকের টপে তো কিছু নাই, স্টেকটা তো এমটি। তার মানে ম্যাচ করতে আসলে আমরা তো ফার্স্টে যখন এটা পাবো, তখন আমরা চেক করে দেখবো যে ক্লোজিং প্যারেন্থেসিস যখন পাইছি, তখন চেক করবো যে কি স্টেকের টপে এখন কি ওপেনিং প্যারেন্থেসিস এটা আছে কিনা। এটা তো নাই, মানে স্টেক তো এমটি। তো তাহলে হচ্ছে যে স্টেকের টপে যদি যেটা আমি পাইছি তার কি কাউন্টার পার্টটা না থাকে, অথবা যদি স্টেক এমটি হয়, অথবা যদি কি স্টেক এমটি হয়, তাহলে আমরা ব্রেক করে দিতে পারবো, বলতে পারবো যে নট ওকে। তাহলে এবার এই জিনিসটাকে আমরা একটা কোডে কনভার্ট করে ফেলতে পারি। ধরো এই জিনিসটাকে যদি আমি একটা স্ট্রিং হিসেবে চিন্তা করি, মানে ইনপুটটাকে ধরো একটা স্ট্রিং নিলাম, স্ট্রিং ধরো সিকোয়েন্স। এবার ধরো তুমি সিকোয়েন্সটা ইনপুট নিলাম, তাহলে আমরা একটা লুপ চালাতে পারি। আর একটা স্টেক, তোমরা ফার্স্টে সি প্লাস প্লাস যদি কোডটা লিখি আর কি, এখন একটা স্টেক নিতে পারো কিসের, ক্যারেক্টারের। ক্যারেক্টারের স্টেক ধরো এস নামে একটা স্টেক নিলা, আর একটা সিকোয়েন্স নিলা। এবার সিকোয়েন্সটাতে কি নেবা, ইনপুট নেবা, সি ইন সিকোয়েন্স, ঠিক আছে। আমি একটু এদিক দিয়ে সংক্ষেপে লিখতেছি। তাহলে হচ্ছে ফর আই ইকুয়াল টু 0, আই লেস দেন তোমার কি সিকোয়েন্স ডট সাইজ আই প্লাস প্লাস, এগুলো তো আছে, ঠিক আছে, সিকোয়েন্স ডট সাইজ আই প্লাস প্লাস। এরপর হচ্ছে যে এই জায়গায় ইফ তোমার কি ওপেনিং ব্রেকেট যদি হয়, তাহলে পুশ করে দেবা। যদি সিকোয়েন্স অফ আই ইকুয়াল ইকুয়াল যদি তোমার কি হয় ওপেনিং ব্রেকেট এটা হয়, অথবা সিকোয়েন্স অফ আই ইকুয়াল ইকুয়াল যদি কি হয় এই ব্রেকেটটা হয়, অথবা সিকোয়েন্স অফ আই ইকুয়াল ইকুয়াল যদি ওপেনিং থার্ড ব্রেকেট হয়, এই তিনটা যদি হয়, তাহলে এটা কি করে দেবো, পুশ করে দেবো। তাহলে হচ্ছে এস ডট পুশ এস আই, মানে সিকোয়েন্স অফ আই, ঠিক আছে, সিকোয়েন্স অফ আই। আচ্ছা, এই জিনিসটা কি বোঝা গেছে?
এটা কি বোঝা গেছে? আমি কি আসি? জি স্যার জি স্যার বুঝছি। আছি স্যার। আরেকটু আমার আরেকবার বললে স্যার। কি বলবো? এই যে ফর লুপের শুরুটা, ইফ এর শুরুটা। স্যার এটা হচ্ছে যে যদি ওপেনিং ব্র্যাকেট পাই, সিকোয়েন্স অফ আই ইকুয়াল ইকুয়াল যদি ফার্স্ট ব্র্যাকেটের শুরুটা হয় অথবা সেকেন্ড ব্র্যাকেটের শুরু হয়, এগুলো ক্যারেক্টার না একটা। জি স্যার, জি স্যার। যদি এই তিনটা ক্যারেক্টারের কোনটা হয় তাহলে ওটাকে আমরা সিকোয়েন্স আইকে ওই স্টেকের মধ্যে যে স্টেকটা নিচ্ছে ওটাতে পুশ করে দেবো। ঠিক আছে? স্যার ফর লুপটা কত পর্যন্ত চলবে? ফর লুপটাতে হচ্ছে যে ওই সাইজ পর্যন্ত চলবে, সিকোয়েন্সের মানে সিকোয়েন্স ইনপুটটা শেষ না হওয়া পর্যন্ত, মানে আই লেস দেন সিকোয়েন্স ডট সাইজ, মানে ওটা বললাম না, সিকোয়েন্স ডট সাইজ পর্যন্ত চলবে, তারপর আই প্লাস প্লাস। আচ্ছা, এরপর দেখি ইফ সিকোয়েন্স আই ইকুয়াল ইকুয়াল যদি ফার্স্ট ক্লোজিং ব্র্যাকেট হয় তখন আমার কি দেখ করতে হবে? তখন দুইটা জিনিস চেক করতে হবে। ঠিক আছে? এটাকে জি আমি স্যার। একটু সুবিধার জন্য দুই ভাগে কাজটা করি। ফার্স্ট একটা উপরে একটা বুলিয়ান ধরো, বুলিয়ান ওকে ইকুয়াল টু কি রাখলাম? 1 রাখলাম। ওকে ইকুয়াল টু কি রাখলাম? 1 রাখলাম। লাস্টে গিয়ে ওকে আর নট ওকে এটা চেক করবো আর কি। ঠিক আছে? ফার্স্টে ওকে ইকুয়াল টু 1 রাখলাম। আচ্ছা, এবার এখানে এলস এ আসি। আচ্ছা, এলস এর ক্ষেত্রে দেখো, যদি ওপেনিং ব্র্যাকেট না হয় তাহলে আর কি আছে? নিশ্চয়ই ক্লোজিং কোন একটা আছে। ক্লোজিং এর ক্ষেত্রে 1 নম্বরে আমার চেক করতে হবে কি স্টেক এমটি কিনা। ইফ এস ডট এমটি, একটা ফাংশন আছে না এমটি, তো স্টেকটা যদি এমটি হয় ওকে ইকুয়াল টু 0 দিয়ে তাহলে কি করে দিতে পারো? ব্রেক করে দিতে পারো। ঠিক আছে? ওকে ইকুয়াল টু 0 করে ব্রেক করে দিতে পারো, কারণ স্টেক যদি এমটি হয় তার মানে হচ্ছে যে আমি কোনো একটা ক্লোজিং ব্র্যাকেট পাইছি কিন্তু শুরুতে কোনো ওপেনিং ছিল না। যদি এরকম হয় আর কি সিকোয়েন্সটা, ক্লোজিং ব্র্যাকেট পাইছি কিন্তু শুরুতে কোনো কি নাই, ওপেনিং নাই, তাহলে মানে কিন্তু স্টেকটা এমটি, তার মানে হচ্ছে যে কোনো ওপেনিং নাই এটার কাউন্টার পার্ট, তাহলে হচ্ছে যে এটা নট ওকে, তাহলে ওকে ইকুয়াল টু 0 করে ব্রেক করে দিন। আচ্ছা, এলস ইফ এবার হচ্ছে সিকোয়েন্সের আইতম মানে সিকোয়েন্স আই, তার মানে হচ্ছে এখানের আইতম এলিমেন্টটা যদি কি হয় ইকুয়াল ইকুয়াল যদি ক্লোজিং ফার্স্ট ব্র্যাকেট হয় তাহলে আমার চেক করতে হবে কি? তাহলে চেক করতে সিকোয়েন্স আই ওপেনিং কিনা, তাই না স্যার? এস ডট টপ। হ্যাঁ, এস ডট টপ, এস ডট টপ যদি তোমার কি হয় নট ইকুয়াল টু কি হয়, এটা হয়, মানে ওপেনিং ফার্স্ট ব্র্যাকেট হয়, তখন হচ্ছে যে ওকে ইকুয়াল টু 0 করে দিতে হবে। ওকে ইকুয়াল টু কি 0 করে চাইলে ব্রেক করতে পারো, না করলেও সমস্যা নেই। দেখো, ইফ সিকোয়েন্স আই ইকুয়াল ইকুয়াল ক্লোজিং মানে কি ফার্স্ট ক্লোজিং ব্র্যাকেট এবং স্টেকের টপে কি নাই, ফার্স্ট ওপেনিং ফার্স্ট ব্র্যাকেট নাই, তাহলে ওকে ইকুয়াল টু 0। সেম ভাবে এলস ইফ তোমার কি সিকোয়েন্স আই, ঠিক আছে, মানে আমি সিকোয়েন্স যেটা পাইছি সেটা হচ্ছে যে ক্লোজিং ব্র্যাকেট, ক্লোজিং সেকেন্ড ব্র্যাকেট, এটা যদি হয়, ঠিক আছে, এবং তোমার কি আমি চাইলে এটা এন্ড দিয়ে একসাথেও করে ফেলতে পারি, এবং এস ডট টপে এস ডট টপ এটা নট ইকুয়াল টু তোমার কি ওপেনিং ফার্স্ট ব্র্যাকেট, এটা যদি হয় তাহলে ওকে ইকুয়াল টু আবার 0 করে দিতে পারি। আবার এলস ইফ দিয়ে এখানে হচ্ছে ক্লোজিং থার্ড ব্র্যাকেট পাইছি, এটা কিন্তু ওই ডাবল কোটেশন না সিঙ্গেল কোটেশন হবে। ঠিক আছে? ওপেনিং ক্লোজিং থার্ড ব্র্যাকেট পাইছি কিন্তু এস ডট টপে ওপেনিং ফার্স্ট থার্ড ব্র্যাকেট নাই। ঠিক আছে? এগুলো হচ্ছে সেম জিনিস আর কি, এগুলো হচ্ছে সেম জিনিস, তাহলেও ওকে ইকুয়াল টু 0 করে দিতে পারি। তার মানে হচ্ছে ওপেনিং ফার্স্ট, যদি ক্লোজিং ফার্স্ট ব্র্যাকেট পাই তাহলে ওপেনিং ফার্স্ট ব্র্যাকেট আছে কিনা চেক করতে হবে, ক্লোজিং সেকেন্ড ব্র্যাকেট পাইলে ওপেনিং সেকেন্ড ব্র্যাকেট আছে কিনা চেক করতে হবে, ক্লোজিং থার্ড ব্র্যাকেট পাইলে ওপেনিং থার্ড ব্র্যাকেট আছে কিনা চেক করতে হবে। এই তিনটা যদি ম্যাচ না খায়, যদি এগুলো ম্যাচ না খায় তাহলে ওকে ইকুয়াল টু 0 করে দিতে পারি। ঠিক আছে? আর যদি ম্যাচ খেয়ে যায় তাহলে হচ্ছে যে এস ডট পপ, এস ডট পপ। তাহলে দেখো, ফার্স্ট হচ্ছে যে ওপেনিং ব্র্যাকেট পাইলে কি করব, জাস্ট পুশ করে দেবো। দেখো, সিকোয়েন্স আই ইকুয়াল ইকুয়াল যদি কোনো একটা ওপেনিং ব্র্যাকেট হয় তাহলে ওটা স্ট্যাকের মধ্যে পুশ করব। ঠিক আছে? আর যদি ওপেনিং ব্র্যাকেট না হয় তার মানে ক্লোজিং ব্র্যাকেট, ক্লোজিং ব্র্যাকেট হলে স্ট্যাকে অবশ্যই কিছু একটা থাকতে হবে, কোনো একটা কাউন্টার ওপেনিং পার্ট থাকতে হবে, যদি না থাকে তাহলে এস ডট এমটি যদি হয় তাহলে ওকে ইকুয়াল টু 0 করবো। ঠিক আছে? আর এলস ইফ যদি এটা ক্লোজিং ব্র্যাকেট হয়েছে এবং এখানে তুমি ইফ টিপ না দিয়ে চাইলে কি করতে পারো, এন্ড দিয়ে এই দুটো অ্যাড করে দিতে পারো, তাহলে সিকোয়েন্স আই হচ্ছে স্যার এই পুরো জিনিসগুলো একটা ফর লুপের মধ্যে থাকবে না স্যার?
হ্যাঁ, এই পুরা জিনিসটা হচ্ছে যে একটা ফর লুপের মধ্যে, এই পুরা জিনিসটা। জি স্যার, আর জি স্যার, জি। আর লাস্টে গিয়ে চেক করবা, পুরা ফর লুপ যখন শেষ তখন গিয়ে চেক করবা ইফ এস ডট, যদি এসটা কি হয় এমটিও হয়ে যায় এবং ওকে ইকুয়াল ইকুয়াল ট্রু, বা শুধু ওকে লিখলেও হয়ে যায়, ওকে যদি 1 থাকে, কারণ এখানে কোনো না কোনো জায়গায় ওকে 0 হয়ে যেতে পারতো না, পারতো তো। তো ওকে ইকুয়াল টু যদি 1 থাকে এবং স্টেক যদি এমটি হয়, তাহলে হচ্ছে তুমি ওকে প্রিন্ট করে দিতে পারো, এটা সি আউট করে দিতে পারো, আর এলস তুমি নট ওকে দিয়ে দিতে পারো। ঠিক আছে, তো এভাবে করে চাইলে কোডটা করা যেতে পারে। তো যাই হোক, একটু মনে হয় তোমাদের কাছে জিনিসটা ডিফিকাল্ট মনে হইতে পারে, তবে মানে আইডিয়াটা সিম্পল। আইডিয়াটা হচ্ছে যে তুমি যদি ওপেনিং প্যারেন্থেসিস পাও, তুমি চাইলে এভাবে করে একটু সুডো কোডও লিখে দিতে পারো। এক্ষেত্রে কোড না লিখে তুমি যদি অ্যালগোরিদমটা এভাবে লিখতে চাও লিখতে পারো। ঠিক আছে, স্যার যে কোনো ওয়েতে আপনাকে বুঝাইতে পারলে তো হবে, তাই না স্যার? না হবে না, কোড বা অ্যালগোরিদম প্রসেস অনুযায়ী লিখতে হবে তো। আর যে কোনো উপায়ে বুঝাইলে যে কোনো উপায়ে একটা মার্কস পাবে আর কি, এক্সাক্ট লিখলে এক্সাক্ট মার্কস পাবে। ওকে স্যার, ওকে স্যার। স্যার এটার অ্যালগোরিদমটা একটু যদি বলতেন, অ্যালগোরিদমের প্রসেসটা, লেখার প্রসেসটা। ভাই অ্যালগোরিদম লেখার প্রসেস তো ওটা সেমই, তুমি অন্যান্য গুলো যেভাবে লিখছো, মানে এই জিনিসটাকে তুমি জাস্ট এখন অ্যালগোরিদমে যদি কনভার্ট করো, তাহলে জাস্ট তুমি ফর লুপের জায়গায় কি লিখবা, তুমি উপরে লিখে দেবা যে একটা ক্যারেক্টারের স্ট্যাক আছে আমার, সেটার নাম হচ্ছে এস, এবং একটা আমার স্ট্রিং আছে ওটার নাম হচ্ছে সিকোয়েন্স, বড় হাতে লিখবা আর কি তখন। ঠিক আছে, তারপর বলবা যে ওখানেও তো ফর লুপ না লিখে কি লিখবা, আর ইপি রিপিট ফর, তো এভাবে করে লিখবা আই ইকুয়াল টু 1 টু তোমার কি সাইজ, তো যেখানে বলবা যে সাইজ মানে হচ্ছে সিকোয়েন্সের সাইজ, উপরে লিখে ফেলবা, বা এন লিখবা, যেখানে এন হচ্ছে উপরে কিছু লিখে, অ্যালগোরিদমে তো উপরে কিছু লিখে দিতে হয়, যে এস হচ্ছে একটা ক্যারেক্টারের স্ট্যাক, সিকোয়েন্স হচ্ছে যে আমার একটা স্ট্রিং, যেটার সাইজ হচ্ছে সাইজ বা এন, বা এখানে কি বলতে পারো এন বলতে পারো। ঠিক আছে, তো এখানে রিপিট ফর এটা লিখবা, রিপিট ফর লিখে তারপর এখানে 1 2 3 4 এই জিনিসগুলো থাকবে, উপরে 1 থাকবে 2 থাকবে। ঠিক আছে, আর এখানে শুধু রিপিট ফর তো এরকম লিখে না, রিপিট স্টেপস কি ওই যেভাবে লিখে আর কি, রিপিট স্টেপস 3 2 7 এরকম করে লিখতে পারো। এখানে ধরো এটা 3 দিলা, বা এটা ধরো 3 দিলা, ঠিক আছে, তারপর এটা হচ্ছে 4 দিলা, এটা 5 দিলা, এটা 6 দিলা, এটা 7 দিলা, এরকম আর কি 8 9 দিলা। তো রিপিট স্টেপস 3 to 9। ঠিক আছে, তো এভাবে করে করে লিখতে হয় আর কি। তো জাস্ট এই জিনিসটাকে এখন অ্যালগোরিদমে কনভার্ট করার যেটা ওয়ে, এস ডট এমটি না লিখে ইফ এমটি স্ট্যাক এমটি কিনা চেক করে কিভাবে, ফাংশন গুলো চেক করে কিভাবে, তো ওই স্ট্যাক এমটি কিনা চেক করার যে ফাংশনটা আছে, ওখানে হচ্ছে যে তোমার কি ওই এমটি কিনা চেক করার জন্য তখন হচ্ছে যে এমটি, তারপর এখানে হচ্ছে স্ট্যাকের নামটা দিতে হয়। ঠিক আছে, এমটি তারপর স্ট্যাকের নামটা দিতে হয়, এটা যদি হয় ঠিক আছে, তখন হচ্ছে যে কি এমটি হইলে ট্রু রিটার্ন করে, আদারওয়াইজ ফলস রিটার্ন করে। তো তারপর হচ্ছে যে স্ট্যাকে পুশ করার ইয়াটা কি ছিল, কোডটা কি ছিল, পুশ ফার্স্টে স্ট্যাকের নাম তারপর আইটেম। ঠিক আছে, এরকম ছিল না? তো তখন পুশের জায়গায় তুমি এই জিনিসটা লিখবা, এমটি কিনা চেক করার জায়গায় এই জিনিসটা লিখবা। ঠিক আছে, এই আর কি, জাস্ট এই জিনিসটাকে এখন ইয়াতে কনভার্ট করবা। তো এটার মানে এই না যে তুমি জাস্ট এভাবে কিছু সিডো কোড লিখে দেবা, এরকম না আর কি। ঠিক আছে, যাই হোক, আমার মনে হয় মোটামুটি একটা আইডিয়া দেওয়া গেছে তোমাদেরকে। তো আপাতত এখানে শেষ করতে যাচ্ছি আর কি। কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারো। কারো কোনো কোয়েশ্চেন আছে স্যার? আচ্ছা, তো আমি বলো। স্যার রেকর্ডটা গ্রুপে দিবেন না স্যার, ক্লাস রেকর্ড? হ্যাঁ দিয়ে দেবো ইনশাল্লাহ।